লেখাপড়ার তাগিদে বাবা আমাকে পাঠিয়ে দিল মামার বাসায়। বুঝলাম না, আমাদের এখানে ভালো ভালো ভার্সিটিতে থাকা সত্ত্বেও অন্য শহরে, মানে মামার বাসায় পাঠালো কেন? কি আর করার, মামার বাসার পাশেই কুনামধন্য এক ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। সেখানে আমার মামাতো বোন তিথি ও পড়তো। আমি আর তিথি সেম ইয়ারের স্টুডেন্ট। ব্যাগ প্যাকিং করতে শুরু করি। মামা বাসায় যেতে হবে, বাইরে গাড়ি দাঁড়ানো, প্রচণ্ড কষ্ট হচ্ছিল এই চিরচেনা শহরটাকে ছেড়ে যেতে। এই শহরের প্রতিটা গলি আমার চেনা, খুব মিস করব। জানি না আবার কবে এখানে আসতে পারবো। ব্যাগ গুছিয়ে আলতো করে চোখের পানি মুছতে মুছতে বাসা থেকে বের হয়েই অবাক হয়ে গেলাম, কারণ বাইরে কমপক্ষে 18 থেকে 20 জন ছেলে, মানে আমার কলেজের ফ্রেন্ডগুলো অপেক্ষা করছে। আমি অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়লাম, তবু হাসি মুখ নিয়ে সবাইকে বললাম, হে, সবাই কি আমার চলে যাওয়াতে খুশি? যেতে দেব না বলেই এসেছি। যেতে দিবে না বললে কি হয়? আব্বু কিন্তু আগের মতো এখন লাঠি নিয়ে তাদের তাড়া করবে। আজকে তোর বাপ রামদা নিয়ে তাড়া করলেও এখান থেকে এক চুল পরিমাণ নড়াচড়া করব না। এখন সত্যি সত্যি ইমোশনাল হয়ে পড়ছি। বুঝে গিয়েছি এদেরকে ভয় দেখিয়ে বিদায় করতে পারবো না। তাই একে একে সবাইকে বুকে জড়িয়ে নিয়ে বললাম, আরে চিন্তা করিস কেন, আমি কি সারা জীবনের জন্য যাচ্ছি নাকি? দেখবি কাল সকালে এসে পড়বো। দুদিন পর আমাদেরকে ভুলে যাবি না তো? নিজেকে ভুলতে পাবো, কিন্তু তাদেরকে না। তোরা আমাকে অনেক সাহায্য করছিস, যেটা আমি সব সময় মনে রাখি আর রাখবো। আর দুদিন সেখানে থাকতে পারবো কিনা সন্দেহ। মিস ইউ। মি ইউ টু অল কলিজের টুকরা। এটুকু বলে আর দেরি করলাম না, সাথে সাথে গাড়িতে উঠে বসলাম। তবে মনে হচ্ছিল আমার মাঝে থেকে অনেক কিছু হারিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর দেখতে পেলাম রাস্তায় বসে এক বৃদ্ধা লোক কান্না করছে। বয়স মিনিমাম 80-র বেশি হবে। মায়া লাগলো, তাই ড্রাইভারকে গাড়ি থামাতে বললাম। গাড়ি থেকে নেমে বৃদ্ধ লোকটির কাছে গেলাম। কি হয়েছে দাদা, এখানে বসে কাঁদছেন কেন? কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই বলেই। কি হয়েছে খুলে বললে হয়তো সাহায্য করতে পারতাম। আপনারা সাহেব মানুষ, সময় কি হবে এই বৃদ্ধের কথা শোনার? সাহেব মানুষ হলে তো গাড়ি থামাতাম না। সেটাই তো। শোনো তবে, দিনরাত কাজ করে যা পেয়েছি সব ছেলের পেছনেই খরচ করেছি। ছেলেকে সামর্থ্য অনুযায়ী লেখাপড়াও করিয়েছি। কিছুদিন হলো ছেলেটা চাকরি পেয়েছে। ছেলের চাকরির খবর শুনে আমি খুশিতে আত্মহারা হয়েছিলাম। ভেবেছিলাম আমার কষ্ট এই বুঝি শেষ হলো। শেষ হয়েছে ছেলের টাকায় আয়েশ করার মন প্রাণ ভরে সুখ করে। শেষ নিঃশ্বাস ত্যাগ করিব কিন্তু। এটুকু বলে বৃদ্ধা লোকটা আবারও কান্নাতে ভেঙে পড়লো। তারপর কি হলো বলেন? তারপর ছেলেটার আচরণ বদলাতে থাকে। ভাবলাম মা ছাড়া ছেলে, তাই হয়তো গুছিয়ে থাকতে শিখেনি। কিছুদিন যেতে না যেতেই আমাকে না জানিয়ে কোন এক সাহেবের মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। আমিও সেই হতভাগা পিতা যে কিনা ছেলের বিয়ের কথাটাও 5 দিন পরে শুনি। তবে আফসোস করতাম না, কারণ আমার সময় ঘনিয়ে আসছে। আমাকে চলে যেতে হবে। একদিন আমার ছেলেও বাবা হবে। সেই দিন বুঝতে পারবে কতটা কষ্ট পেয়েছিলাম আমি। আপনি এখানে কেমন করে সেটা তো বলেননি। ছেলেটার বউ বাড়িতে আমাকে দিয়ে কাজের লোকের মতো সব কাজ করাতো। আমার ছেলে এসব দেখেও না দেখার ভান নিয়ে অফিসে চলে যেত। আর ছেলে যখন বাড়িতে থাকতো না, তখন অচেনা অচেনা লোক ছেলের বউয়ের রুমে যাওয়া আসা করতে দেখেছি। এমনি বুঝেছি অনেক কিছু। অচেনা এক লোকের সাথে একটানা 2 ঘন্টা বন্ধ রুমে থাকার মানে সবাই বুঝবে। সে যাই হোক, ছেলেকে বললে বিশ্বাস করবে না, তাই সাহস করে বলিনি। হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি, যার ফলে কোনো কাজ করতে পারিনি। তাই ছেলের বউটা আমাকে পুরো একদিন রুমে আটকে রেখেছিল। আমাকে কিছু খেতে দেয়নি, এক গ্লাস পানিও দেয়নি। পিপাসা আর ক্ষুধার যন্ত্রণায় বাড়ি থেকে কোনোভাবে এখানে পালিয়ে এসেছি। বৃদ্ধা লোকটার করুণ কাহিনীটা শুনে চোখ থেকে পানি অঝরে বেয়ে পড়ছে। মানুষ এতটাও নিচে নামতে পারে? সি সি। আগে তো এসব খবরের কাগজে দেখেছি, তবে আজ আমার সামনের লোকটা এই নির্যাতনের শিকার। যাই হোক, আমি তাড়াতাড়ি বৃদ্ধা লোকটাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। সেখানে গিয়ে লোকটাকে ইচ্ছে মতো খাবার খেতে বললাম। বৃদ্ধা লোকটা এমনভাবে খাচ্ছিল, সে কি আর বলবো। খাওয়া শেষ করে ফার্মেসি থেকে কিছু ওষুধ কিনে দিয়ে বললাম, এখন কোথায় যাওয়ার ইচ্ছে আছে? নিজের বাড়িতে যেতে পারবো না, তাই এক মেয়ে ছিল, তার বাড়িতেই আশ্রয় নিব গিয়ে।
আমি নামিয়ে দিয়ে আসবো? না বাবা, তুমি আজ আমার জন্য অনেক করেছো। তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। কে বললো কিছু নেই? আপনি আমার মাথায় হাত রেখে দোয়া করে দেন, এটাই আমার জন্য অনেক কিছু। তখন বৃদ্ধা লোকটা আমার মাথায় হাত রেখে দোয়া করতে থাকে। এক পর্যায়ে কেঁদে ফেললো লোকটি। আমার অনেক দেরি হয়ে যাচ্ছিল, তাই বৃদ্ধা লোকটির হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বললাম, এখান থেকে গাড়িতে করে মেয়ের বাসায় যাবেন, আর আজ আমি আসি। এই বলে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে বসলাম। জানালা দিয়ে পিছনে হালকা করে উঁকি মারতেই দেখি লোকটা আমার গাড়িটা দেখে এখনো এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। হঠাৎ আমার ফোনে মামার কল আসলো। হ্যালো। কই রে তুই? এতক্ষণ লাগে নাকি? সরি মামা, রাস্তা অনেক জ্যাম তো, তাই সমস্যা নেই, 2-3 ঘন্টার ভিতরেই পৌঁছে যাব। আরো 2-3 ঘন্টা? তিথি তোকে দেখবে বলে অপেক্ষা করছে। কি বলে ও? বলতেছে তোকে কতদিন হলো দেখেনি, তাই একটু তাড়াতাড়ি আসতে বলছে। হুম, ওকে, ফোন রাখো, আমি আসতেছি। ফোনে রেখে প্রাইভেট কারের গ্লাস খুলে সিগারেট জ্বালালাম। জানালার ধার ঘেঁষে বসে সিগারেট খাচ্ছি। আর কিছু দূর পেরোলেই মামার বাসা, তার সিগারেট জ্বালালাম না। অন্য কেউ না বুঝলেও মামা তো বোন তিথি অবশ্যই বুঝে ফেলবে যে আমি সিগারেট খেয়ে আসছি। যাই হোক, অবশেষে মামার বাসায় গিয়ে পৌঁছালাম। হালকা ফ্রেশ হয়ে নাস্তা শেষ করলাম। আমি যে রুমে থাকবো সে রুম তিথি আমাকে দেখিয়ে দিল। রুমটা এত গোছানো কেন? আগে কে ছিল এই রুমে? এটা আমার রুম ছিল। তাহলে তুই কোথায় থাকবি? রুমের অভাব নাকি? তারপরও তারপরও কিছু না, তুই বিশ্রাম নি তাহলে, আমি আসি। তিথি চলে গেলে আমি যে ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম সেই ভার্সিটির বিষয়ে নেটে ঘাটাঘাটি করতে লাগলাম। ঘাটাঘাটি করার এক পর্যায়ে একটা জিনিসে আমার চোখ আটকে গেল। কারণ গত 15-16 দিন আগে ওই ভার্সিটিতেই 5 জন ছেলে মিলে ভার্সিটির এক মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলে। আর এত বড় একটা বিষয় ভার্সিটির থেকে টাকা দিয়ে চাপা দিয়ে রেখেছে। এত সব কিছুর পরও সেই 5 জন ছেলে এখনও সেই ভার্সিটির ছাত্র। বিষয়টা আমাকে অনেক ভাবাচ্ছে। আমি তখন তিথিকে ডাক দিই, তোদের ভার্সিটি মানে আমি যেখানে ভর্তি হয়েছি সেখানে কিছুদিন আগে একটা মেয়েকে রেপ করে মেরে ফেলছে 5 জন ছেলে মিলে। কথাটা কি সত্যি? তিথি তখন কিছু না বলেই চুপ করে রইল। কি হলো, কথা বল। সত্যি। তবে ছেলেগুলা এখানকার বড় বড় ক্ষমতায় থাকা নেতাদের ছেলে। ও আচ্ছা, তুই এখন যা, একটু কাজ করছি। আচ্ছা শোন না, যা বলবি তাড়াতাড়ি বল। এতদিন পর আসলি, তারপরও এমন ব্যবহার কেন তোর? জানিসই তো, দুইটা জিনিস আমার দ্বারা হয় না। এক হলো মেয়েদের সাথে মিষ্টি কথা বলা, আর দ্বিতীয়টা হলো কাউকে তেল মেখে চলা। বুঝেছি। কি বুঝলি? আমি অনেক ভালো, তাই না? যারা নিজেকে নিয়ে ভালো বলে তারা কখনোই ভালো হয় না। আর তোর চেহারাতেই ফুটে উঠেছে তুই খারাপ, বেঈমান, স্বার্থপর, নিষ্ঠুর, কুত্তা, বিলাই, ইঁদুর, তেলাপোকা। এত বড় অপমান! শোন, তবে তোর জামার ভিতরে আমি যে পর্যন্ত তেলাপোকার ইঁদুরের বাচ্চা না দেবো সেই পর্যন্ত আমি ঘুমাবো না। না প্লিজ, আমাটা করিস না। ওকে, তাহলে এখন যা, আমাকে কিছুক্ষণ একা থাকতে দে। যদি চলে গেলে আমি আবারও নেটে ভার্সিটি মেয়েটার ধর্ষণ নিয়ে ঘাটাঘাটি করা শুরু করে দিলাম। এমনকি যে 5 জন মেয়েটাকে রেপ করেছিল তাদের বিষয়েও সব তথ্য নিয়ে 5 জনের নামের লিস্ট জমা করে রেখে দিলাম। জানি না এই টিমের সিরিয়াল কত টিমের পর আসবে, তবে আমার লিস্টে যখন এই 5 জনের নাম উঠেছে অবশ্যই এদের সিরিয়াল আসবে, সে আজ হোক বা কাল। রুমে মামা আসলো। কি সব ঠিকঠাক তো? সব ঠিকঠাক। কাল তো তোর ভার্সিটির প্রথম দিন, তাই না? হুম। তিথিকে নিয়ে একসাথে যাবি। ভার্সিটির ছেলে পেলে বেশি একটা ভালো না, তাই তিথিকে একটু দেখে শুনে রাখিস। এসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি আসি তো। তুই আছিস বলেই এখন আমার একটু হালকা লাগছে। আচ্ছা তাহলে কাজ কর। এই বলে মামা চলে গেল। আমার পার্সোনাল ডায়েরিটা বালিশের নিচে রাখলাম, যে ডায়েরিটা আমার জীবনের থেকেও বেশি মূল্যবান। ঘুমানোর উদ্দেশ্য নিয়ে লাইট অফ করে চোখ বুজে বিছানাতে শুয়ে এলাম। তবে কিছুতেই ঘুম আসছিল না। এপাশ থেকে ওপাশ হচ্ছি, বিছানার চাদর দুমড়ে মুচড়ে যাচ্ছে, তবুও কিছুতেই ঘুম আসছিল না। ঠিক তখন মনে পড়লো 2 বছর আগের ঘটনা। 2 বছর আগে একবার মামা বাসায় আসছিলাম, তখন তিথি আমাকে প্রপোজ করেছিল। মামা তো বোনের সম্পর্ক নষ্ট হবে বলেই তখন তিথির মুখের উপর না করে দিয়েছিলাম। তিথি সেদিন অনেক কান্না করছিল, তবুও আমি রাজি হইনি। তবে 2 বছর পর তিথিকে দেখে অবাক হয়ে গিয়েছি, কারণ তিথির চেহারাতে অনেক পরিবর্তন এসেছে, আগের থেকে অনেক সুন্দর হয়েছে। মাঝে মাঝে মনে হয় এখন আমি নিজেকে তিথিকে প্রপোজ করি।
কিন্তু দুইটা কারণে মন বাধা দেয়। এক হলো তিথি অন্য কারোর সাথে রিলেশন করে কি না যায় না, তবে আমি জিজ্ঞাসা করলে না করবে আমি জানি, তাই আর জিজ্ঞাসাও করি না। দ্বিতীয়ত হলো তিথি আমার সাথে রিলেশন করলে তিথির লাইফে অনেক সমস্যা ফেস করতে হবে। এমনকি তিথির প্রতি আমি দুর্বল থাকলে এটা বাইরের কেউ জানতে পারলে আমার জীবন নিয়েও টানাটানি শুরু হয়ে যাবে। তাই সব ঝামেলা পড়লো জিনিসে এমন সময় না দেওয়াই ভালো। তবে তিথি আমাকে এখনো প্রশ্ন করে, এটা খুব ভালোভাবেই বুঝি। যাই হোক, কাল খুব সকালে ঘুম থেকে উঠতে হবে, কারণ কাল আমার ভার্সিটির প্রথম দিন। আশা করব প্রথম দিনটা যেন ভালো হয়, এরপর যা হবে দেখা যাবে। চলে ঘুম ভাঙে আম্মুর ফোনে, হ্যালো। এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? আজ না তোর ভার্সিটির প্রথম দিন? তো কি হয়েছে? তো কি হয়েছে মানে? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে ভার্সিটি যা। সকাল সকাল প্যারা দিও না তো, আমি তো যাবই, তুমি ফোন রাখো। আমি এটুকু বলেই ফোনের লাইনটা কেটে দিলাম। তখন আমার রুমের দরজাতে নক, দরজায় খুলতেই দেখতে পেলাম তিথি একদম সাজুগুজু করে রেডি ভার্সিটিতে যাবে বলে। কি রে, তোর এখনো এই অবস্থা কেন? তাহলে কোন অবস্থায় থাকতে হবে? ক্লাসে যাবি না? সময় হয়ে যাচ্ছে তো। নিচে দাঁড়িয়ে রিক্সা ম্যানেজ কর, আমি 5 মিনিটে আসছি। তিথি নিচে চলে গেল। আমি ফ্রেশ হয়ে সব কিছু নিয়ে নিচে গিয়ে দেখি তিথি নেই। হঠাৎ করে পিছন থেকে শব্দ করে আমাকে ভয় দেখানোর চেষ্টা করে, তবে তিথি জানতো না আমার ভয় অনেক আগেই কেটে গিয়েছে। ভয় পাওনি? অনেক ভয় পেয়েছি। এবার চলো। আমরা দুজন একটা রিক্সা নিয়ে ভার্সিটির দিকে যেতে থাকলাম। তবে রাস্তায় তিথি আমাকে নানা রকম প্রশ্ন করতে থাকে। তোর জিভ কয়টা? অনেকগুলা। ও, আমি তো ভেবেছিলাম তুই অনেক ভদ্র। বেশি বক বক করিস না তো। তুই কি কিছুই বুঝিস না? বোঝার মতো কিছু আছে নাকি? এ মামা তাড়াতাড়ি চালান তো, তাহলে এই মেয়েটা আমাকে পাগল করে দেবে। অবশেষে ভার্সিটিতে পৌঁছালাম। সবাই যার যার মতো ব্যস্ত। তবে গেটের সামনে 5 থেকে 6 জন ছেলে মেলে মেয়েদেরকে টিস করছে। রিক্সা থেকে নেমে আমি আর তিথি গেটের ভেতরে ঢুকতেই ছেলেগুলো তিথিকে বলে উঠলো, Hey, sexy looking baby. এই বলে তিথির ওনার টান দিতেই আমি পিছন ফিরে ছেলেটার নাক বরাবর একটা ঘুষি মারতেই নাক ফেটে রক্ত ছিত্রে ছিত্রে পড়তে থাকে। তিথি আমাকে সেখান থেকে টানতে টানতে ক্লাসরুমে নিয়ে গেল। এটা তুই কি করলি? কি করেছি জানি না, তবে ভুল কিছু করিনি। জানি তোরা কারা? জানি না, আর জানার দরকারও মনে করি না। না, তোর যেতে হবে না। ওকে বল, ওই ছেলেরা কে? এরা সেই ছেলেরা যার কথা কালকে তুই আমাকে বললি। তাহলে এরা 5 জন মিলে ভার্সিটির একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে। খুব বড় একটা উপকার করলি রে। মানে কি? তুই এদের সাথে ঝামেলা করিস না প্লিজ, তোর পায়ে পড়ি। কারণ এদের সাথে তুই একা পেরে উঠবি না। কেন শুনি? কারণ এরা প্রভাবশালী নেতাদের ছেলে, কখন কি করে বসে বুঝতেও পারবি না। এই কথা শুনে তুই হাসছিস কেমন করে? বাদ দে তো, তোর এত কিছু ভাবতে হবে না। ঠিক তখনই ক্লাসরুমে একটা মেয়ে আসলো, এসে আমার সামনে দাঁড়িয়ে হাতে তালি দিতে থাকে। মেয়েটা তিথিকে বলল, মাথা ঠিক আছে? এখানে এসে পাগলের মতো হাতে তালি দিচ্ছিস কেন? আমি তিথিকে থামিয়ে দিয়ে মেয়েটাকে বললাম, অদ্ভুত ব্যবহার না করে কি হয়েছে বলে ফেলেন। মেয়েটা ইশারা করে আমার কাছে কলমের খাতা চাইলো, আমি বের করে দিলাম। মেয়েটা খাতায় লিখলো, আমি কথা বলতে পারি না, মানে বোবা। লেখাটা পড়ার পর আমি আর তিথি কিছুটা অবাক হলাম। মেয়েটাকে বললাম, আপনি যেটা বলতে এসেছেন সেটা খাতায় লিখে ফেলেন। তখন মেয়েটা লিখতে শুরু করলো। লেখা শেষ করে খাতাটা আমার দিকে দিল। মেয়েটার লেখাটা ছিল এরকম, আমি আপনাদের মতো স্বাভাবিক মানুষ না। জন্ম থেকে আমি কথাই বলতে পারি না, তবুও চেয়েছি সবার সাথে মিলেমিশে লেখাপড়া করব। লেখাপড়া করে আমার তেমন কোনো লাভ নেই, তবে ভার্সিটিতে যাওয়ার আশা করি, এটা আমার অনেক ভালো লাগে। তবে কিছুদিন যাবৎ দুষ্টু ছেলেগুলো সবার সামনে আমার সেনসিটিভ জায়গাগুলোতে হাত দেয়। যখনই আমি সামনে পড়ি, সবাই দেখেও না দেখার ভান নেয়। তবে আজ আপনাকে প্রথম দেখলাম, হয়তো আজ আপনার ভার্সিটির প্রথম দিন, তবুও আপনার ফ্রেন্ডের ওড়নার টান দিতেই আপনি ওই ছেলেটাকে মেরেছেন। বিষয়টা আমার মনে দাগ কাটছে।
আমার মনে হচ্ছে আমার মতো অত্যাচারী মেয়েদের সাহায্য করতে উপরওয়ালা আপনাকে এখানে পাঠিয়েছেন। দোয়া করি ভাইয়া আপনাকে, আপনি যেমন সব সময় সুস্থ থাকেন। এই ছিল মেয়েটার লেখাটা পরে সামনের দিকে তাকাতে দেখি মেয়েটা চলে গিয়েছে। আমি তিতিকে বললাম, মামা তো রাত 9টার পরে আমাকে বাসা থেকে বেরিয়ে হতে দেয় না। এমন কি কোনো রাস্তা আছে যেটা দিয়ে আমি রাত 12টা 1টার সময়ও কোথাও যেতে বা আমরা রুমে আসতে পারবো? আছে, কিন্তু কেন? কোথা দিয়ে আসতে হবে তাই বল। বলবো না। তিতি হয়তো বুঝে গিয়েছে আমি কিছু একটা করতে চাচ্ছি, তাই বাসায় ঢোকার গোপন রাস্তার কথাটা বলছি না, তবে আমি বের করেই ছাড়বো। আজ ভার্সিটির প্রথম দিন ছিল, ভেবেছিলাম দিনটা ভালো হবে, কিন্তু সেটা আর হলো না। প্রথমেই এক ছেলের নাক ফাটিয়েছি। এমন সময় ক্লাসে স্যার আসলো। স্যার বলল, ফারহানকে আমি দাঁড়িয়ে হাত উঠালাম। দেখো তো সুন্দর, ভদ্র মহিলা ছেলে বলে মনে হচ্ছে, তবে কাজকর্ম এমন কেন? কেন স্যার, কি করছি? একটু আগে কার নাক ফাটিয়েছো জানো তুমি? আপনার কোনো রিলেটিভের ছেলে নাকি? বেশি কথা বলবে না, এরপর যেন এরকম কিছু না শুনি, বুঝতে পেরেছো? স্যার, আমি যেন ভার্সিটিটা ইফটিজিং মুক্ত দেখি, তা না হলে আমার হাত চলবেই। আমার এই কথা শুনে ক্লাসে থাকা সবাই হাতে তালি দিল। স্যার তখন রেগে আগুন হয়ে চলে গেলেন। স্যার যাওয়ার পরেই ক্লাসে থাকা সবাই আমাকে ঘিরে ধরলো। সবাই বলতেছে, ভাই আপনার বাসা কোথায়, কোথায় থাকেন? আপনি অনেক সাহসী। এরকম আরো অনেক কিছুই বলতে থাকে, তবে সেদিকে কান না দিয়ে চোখ পড়লো অন্য জায়গায়। ভার্সিটির পেছনের দিকটা অনেক সুন্দর, বড় একটা দিঘি রয়েছে, সুন্দর সুন্দর সব গাছপালা। ওখানে গিয়ে একটা সিগারেট খেতে পারলে মনটা একদম ফ্রেশ হয়ে যেত। যেই ভাবা সেই কাজ। দিদিকে বললাম, তুই এখানে থাক, আমি একটু ঘুরে আসি। জি না, আমাকে সাথে করে নিয়ে যেতে হবে। আচ্ছা, এখানে তোর বিএফ নেই? যা তোর বিএফ এর সাথে দেখা কর গিয়ে, সবসময় আমার সাথে থাকতে হবে না। যা তুই, যেখানে খুশি সেখানে যা। ও ভাবছে একটু রাগ দেখালে আমি ওকে আমার সাথে করে নিয়ে যাব, কিন্তু ওর চিন্তা ভাবনা ভুল। আমি একাই চলে আসলাম ভার্সিটির পেছনের এদিকটাতে। এসে গাছের উপর বসে সিগারেট খাচ্ছি। মনোরম পরিবেশ, ভালোই লাগছিল, কিন্তু তো কোথা থেকে যেন কান্নার শব্দ ভেসে আসলো আমার কানে। আমি উঠে দাঁড়ালাম আর খুঁজতে লাগলাম শব্দটা কোথা থেকে আসছে। দেখতে পেলাম আমার থেকে একটু দূরেই একটা মেয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। মেয়েটার কাছে যেতেই ভয়ে মেয়েটাও উঠে দাঁড়ালো। ভয় নেই, মনে করেন আমি আপনার কান্নার সঙ্গে আমারও মনটা আজ ভালো নেই। ও, কি হয়েছে আপনার যে এত বড় হয়েও কান্না করছেন? কিচ্ছু না, এমনিতেই। বুঝতে পারলাম মেয়েটা এত সহজে মুখ খুলবে না, তাই আমি একটা ছেঁকা খাওয়ার কাহিনী বানিয়ে মেয়েটাকে বললাম, আমি বুঝতে পেরেছি মেয়েটা হয়তো প্রেমে ব্যর্থ হয়েছে। আমি এত সাজিয়ে গুজিয়ে আমার ছেঁকা খাওয়ার কাহিনী বানিয়ে বলেছি যে মেয়েটা এখন নিজ থেকে আমাকে সব বলা শুরু করছে। মেয়েটা বলল, এক ভার্সিটির ছেলের সাথে তার 2 বছর যাবত রিলেশন ছিল। এই 2 বছরে ছেলেটা তাকে প্রেমের মায়াজালে ফাঁসিয়ে তার জীবন একদম নষ্ট করে দিয়েছে। মেয়েটার মায়াবী একটা চেহারা, বুঝি না এসব মেয়েদের নষ্ট করা কি খুব প্রয়োজন মাত্র 5-10 মিনিট সুখের জন্য? মেয়েটা কাঁদতে কাঁদতে আরও বলল, আমি এ জীবন রাখবো না, কারণ আমার গৌরব, আমার সৌন্দর্য, আমার অহংকার, স্বামীর হক, এই সব কিছু আমি নষ্ট করে ফেলেছি, তাই আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এটুকু বলেই মেয়েটা ব্যাগে একটা ওষুধের আর বোতল বের করলো। এটা কিসের ওষুধ? এটা কোনো ওষুধ না, এটা বিষ। এটা এখন আপনি খেয়ে মরে যাবেন? আত্মহত্যা করা মহাপাপ, জানেন না? আপনার মতো হাজার হাজার জীবন্ত লাশগুলো বেঁচে রয়েছে এই ভেবে যে আত্মহত্যা মহাপাপ। পরকালে এদের কোনো ক্ষমা নেই, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে এখন কি করব? আমার মাঝে কি আছে? সব তো নষ্ট করে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর বেশি বেশি তওবা করবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং তওবাকারীদেরকে ভালোবাসেন। আপনাকে একটা কথা বলি, বলেন। আপনি খুব ভালো। আমি কতটা ভালো যদি জানতে, তাহলে আমার থেকে 100 গজ দূরে থাকতে। অবশ্যই আমি ভালোর সাথে ভালো। আপনি খুব সহজেই আমার সকল ডিপ্রেশন, ভুল চিন্তা ভাবনা দূর করে দিয়েছেন, জীবন নিয়ে নতুন করে বাঁচতে শেখালেন। যাই হোক, সব কিছু বাদ, এখন বলো ছেলেটা কোথায় আছে? ভার্সিটিতেই, হয়তো অন্য মেয়েদের সাথেও মজা নিচ্ছে। তাকে সামনে পেলে কি করতে ইচ্ছে করে? জুতা পেটা করতে ইচ্ছে করে।
ওকে, তাহলে আমার সাথে আসো। আমি ছেলেটার শার্টের কলার ধরে সবার সামনে নিয়ে টানতে টানতে আবার ভার্সিটির পেছনের দিকটাতে নিয়ে আসলাম। কি হয়েছে ভাই, এখানে নিয়ে আসলে কেন? আমি মেয়েটাকে বললাম, তোমার ইচ্ছাটা পূরণ করো। তোর মেয়েটা দেরি না করে পা থেকে জুতা খুলে সেটাকে ধপাস ধপাস করে মারতে শুরু করে দিল। বাপরে বাপ, মারের কি স্পিড! সেদিন প্রথম বুঝলাম মেয়েদের রাগ উঠলে কতটা স্পিডে মারতে পারে। এমনভাবে তো ছেলেরাও মারতে পারে না। মারতে মারতে এক পর্যায়ে মেয়েটাই কেঁদে ফেললো। হাজার হোক, কোনো এক সময় ভালোবাসার মানুষ ছিল এই ছেলেটি। ক্লাস শেষ করে আমি আর তিথি বাসায় আসতেছিলাম। এমন সময় এক ছেলে তিথির সামনে হাঁটু গেড়ে বসে তিথিকে প্রপোজ করে। তিথি আমার দিকে তাকাচ্ছে বারবার। ছেলেটা বলল, ভাই আপনি তিথির কি লাগেন জানি না, তবে তিথিকে আমি অনেক আগে থেকেই পছন্দ করি। তবে তিথি আমাকে পাত্তা দিত না, কিন্তু আজ তিথিকে আপনার সাথে দেখে বুকের ভেতরে আগুন জ্বলে উঠছে, তাই বাধ্য হয়ে প্রপোজটা করেই ফেলেছি। ছেলেটার কথা শুনে আমি কিছুটা অবাক হলাম। তিথিকে রেখে আমি একটু সামনে এগোলাম। ছেলেটার পার্সোনাল কথা তিথিকে বলবে বলে, কিন্তু তিথিও আমার পিছু পিছু আসতে লাগলো। আরে ছেলেটার সাথে কথা বল গিয়ে। কেন কথা বলবো? ছেলেটা তো ভালোই আছে, রিলেশন করে ফেল। কোনোভাবেই না। চিন্তা করিস না, বাসায় কিছু বলবো না। অমনি তিথি দৌড়ের উপর হাঁটা দিয়ে সামনের দিকে চলে যেতে থাকলো। পিছন থেকে ছেলেটা আমার শার্টের কলার ধরে টান দিতেই 2-3 জন ছেলে মিলে আমাকে এলো পাতারে ভাবে ঘুষি মারতে থাকে। এরপর একজন একদিক দিয়ে দৌড়ে চলে। তবে আমাকে মারার সময় ছেলেটা বলেছিল, কাজটা ঠিক করছি নাই, তিথির পিছনে অনেকদিন ঘুরেও পটাতে পারিনি, আর তুই একদিনেই হাতিয়ে নিলি। আর তুই কি বললি যে তিথি চলে গেল? ছেলেটার এই কথার মানে হলো সেটা ভেবেছে তিথি হয়তো আমার জিএফ। যাই হোক, ভুল বুঝে মেরেছে। যাই, আর কিছু না করে সেখান থেকে চলে আসতে লাগলাম। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছি, কারণ পাতেও প্রচণ্ড আঘাত পেয়েছি। নাক মুখের কথা বাদই দিলাম, একদম দেখার অবস্থা না। এখন কিভাবে হসপিটালে যাব বুঝতে পারছি না। আমার এই অবস্থা দেখে ভার্সিটির সব ছাত্র এক জায়গায় হয়ে গিয়েছে, আমাকে দেখছে, তবে কেউ সাহায্যে হাত বাড়ালো না। তাই একাই আসতে আসতে একটু সামনে যেতেই ধপাস করে আমাকে ধরে বাইকের মাঝখানে বসিয়ে তাড়াতাড়ি হসপিটালের দিকে রওনা দিল। আমার সেন্সিটিভ এক জায়গাতেই ঘুষি লাগছিল, তখন সেটার প্রভাব পড়েনি, মানে তখন ব্যথা পাইনি। তবে এখন প্রচণ্ড কষ্টে আমার এখন জ্ঞান হারানোর মতো অবস্থা। দেখতে পেলাম পিছনে আরও কিছু ছেলে বাইক নিয়ে আসতেছে। আমার সাথে জনকে দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ ছেলেটা ছিল সেই নেতার ছেলে যাকে আমি সকালে মেরেছি। তৃতীয় অন্য টান দেওয়ার কারণে ছেলেটাকে মেরেছিলাম, সেই কিনা আমাকে সাহায্য করছে। ভাবতে অবাক লাগছে। আমাকে হসপিটালে নিয়ে গিয়ে সব রকমের ট্রিটমেন্ট করালো এবং সকল খরচ তো বহন করলো। আমি কিছুই বলতে পারছি না, শুধু অবাক হয়ে তাকিয়ে রয়েছি। এরপর আমাকে একটা গাড়িতে উঠিয়ে বাসায় পাঠিয়ে দিল। তবে ছেলেটা আমার সাথে এতক্ষণ থাকার পরেও ছেলেটা একটা কথাও বলেনি। কিন্তু আর ছেলেটা না থাকলে হয়তো আমাকে আর স্বাভাবিক ছেলের মতো কেউ দেখতো না, কারণ ডাক্তার বলেছে সময় মতো হসপিটালে নিয়ে আসার কারণে আমার শরীরের খুব মূল্যবান একটা পার্স ড্যামেজ হওয়া থেকে বেঁচে গিয়েছে। বাসার সামনে আসতেই মামের উপর থেকে আমার অবস্থা দেখে দৌড়ে নিচে চলে আসলো, আমাকে ধরে বাসায় নিয়ে গেল। দিদি দৌড়ে আমার কাছে এসে বলল, তোর এই অবস্থা কেন? বাদ দে তো, এমনি বাইক থেকে পড়ে গিয়েছিলাম। এটা কখনো বাইক থেকে পড়ে যাওয়ার দাগ না। ডাক্তার হয়ে গেছিস বুঝি? যা সর এখান থেকে। না, যাব না। আগে বল, কে তোর এই অবস্থা করেছে? বললে কি তার সাথে ফাইট করবি নাকি? দরকারে তাই করব। তিথিকে যে প্রপোজ করেছে সেই ছেলে আমাকে মেরেছে। সেই কথা শুনে তিথিকে না জানাই ভালো। জানতে পারলে হয়তো আমার এই অবস্থাটার কারণে তিথি নিজেই নিজেকে দায়ী করবে। কি হলো বল? তুই যাবি এখান থেকে? ও, বুঝতে পেরেছি। সকালে আমার অন্যায় টান দিয়েছিল কোন নেতার ছেলে যেন, সেই ছেলেটা তোর এই অবস্থা করে, তাই না? আসলে তোরা মেয়েরা না একটু বেশিই বুঝিস। এ বলে আমি আমার রুমে চলে আসলাম। এসে সিগারেট জ্বালিয়ে ফেললাম আর ভাবতে থাকলাম, ছেলেটা যেহেতু আজকে আমার উপকার করছে, তার মানে ছেলেটার মধ্যে উপকার করার গুণ রয়েছে। ছেলেটাকে ফলো করা যেতে পারে, এটা তো ভালো বিষয়। তবে এখন আমার আগের প্ল্যানটা চেঞ্জ করে আবার নতুন করে প্ল্যান্স করতে হবে। তবে এখন আবারও নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। ভাবতেই খারাপ লাগছে। দরজা খোলা থাকার কারণে তিথি ধপাস করে অনেক স্পিডে দরজা খুলে ভেতরে আসলো। আমার সামনে এসে তিথি কেঁদে ফেললো। প্লিজ বল না, কে মেরেছে তোকে? এ তুই কান্না করছিস কেন? পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ, পাগল হয়ে গিয়েছি। তুই নাম বল। আচ্ছা কাছে আয়। তিথি কাছে আসলো। তিথির চোখের পানি মুছে দিয়ে বললাম, আরে পাগলি, আমার কিছুই হয়নি, পরে সময় করে সব বলবো। তিথি আমার অবস্থা দেখে পাগলের মতো করছে। যাই হোক, কোনোভাবেই তিথিকে সান্ত্বনা দিয়ে বাইরে পাঠিয়ে দিলাম। এমন সময় আম্মুর ফোন আসলো। আমি অনেকক্ষণ যাবৎ ভয় ছিলাম কখন যে আম্মুর ফোন আসে।
সো কি আর করার, ফোন তো রিসিভ করতেই হবে। হ্যালো আম্মা। কি হয়েছে তোর? কই কিছু না তো। কেন, কে কি বলছে? তোকে মেরে নাকি নাক মুখ ফাটিয়ে দিয়েছে? বেশি না, একটু। তুই কি করলি? তোর হাত পা আল্লাহ দেয় নাই? ভাবলাম কি আর হলো কি, আম্মুর কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। আম্মু আরও অনেক কিছু বললো, সব কথার এক মানাই, কারো কাছে মার খেয়ে ফিরে আসা যাবে না, তাকেও কিছু করতে হবে। যাই হোক, আম্মুকে বললাম আচ্ছা নেক্সট টাইম ওই ছেলেটার সাথে দেখা হলে মেরে একদম ফাটিয়ে ফেলবো, আর তুমি এখন ফোন রাখো। আর আব্বুকে বইলো ঠিকমতো ওষুধ খেতে। এ বলে ফোনটা রেখে দিলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠতেই পারছি না, শরীরটা খুব ব্যথা করছে। তাই ভাবলাম আজও ভার্সিটি যাওয়া হবে না। এমন সময় তিথি আমার রুমে আসলো। কি রে, এখন আর রেডি হচ্ছিস না কেন? আজ আর যাবো না রে। কেন, কোনো সমস্যা হয়েছে? না এমনি, ওই আর কি, শরীরটা ব্যথা করছে একটু। ও তাহলে থাক, আজ নাই গেলাম ক্লাসে। তুই যাবি না কেন? তুই জানা। তোকে রেখে একা একা যেতে ভালো লাগে না। ওকে, যা ইচ্ছে কর, তবে এখন আমাকে একটু একা থাকতে দে কিছুক্ষণ। ওকে। এই বলে তিথি চলে গেল। আমি দরজাটা লাগিয়ে সিগারেট জ্বালিয়ে খেতে থাকলাম। তবে কেমন যেন কিছুই ভালো লাগছে না। ফোন চাপতেও ভালো লাগে না, বসে থাকতেও ভালো লাগে না, শুয়ে থাকতেও ভালো লাগে না, দাঁড়িয়ে থাকতেও ভালো লাগে না। ভাবলাম এখন পর্যন্ত তো এই এলাকাটা ঘুরেই দেখা হয়নি, তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম এলাকাটা ঘুরে দেখতে। বাসা থেকে বের হয়ে খানিকটা সামনে যেতেই দেখতে পেলাম একটা মেয়ে একটা ছেলেকে কান ধরে উঠবস করাচ্ছে। অত মেয়েটার বিয়ে দেখে অনেক হাসিও পেলো। অনেক কষ্টে হাসিটা আটকে রাখলাম। দেখলাম ছেলেটা মেয়েটাকে অনেক করে সরি বলতেছে, কিন্তু মেয়েটা তার কথা কানাই নিচ্ছে না। বাপরে বাপ, কি ভয়াবহ এক অবস্থা। রিলেশন করি না, এই জন্যই। আমি আর একটু সামনে এগিয়ে যেতেই দেখতে পেলাম কাগজে মোড়ানো সুন্দর সুন্দর ছোট ছোট ঘর বাড়ি, যেটাকে আমরা গ্রামের ভাষায় বস্তি বলে থাকি। এই বস্তিতে একসাথে অনেক মানুষের বসবাস, তবে জায়গাটা কিন্তু বেশি একটা বড় সড়ো না। তারপরও তারা সবাই মিলে মিশে থাকে, মনোরম এক পরিবেশ। বস্তির ভেতরে প্রবেশ করলাম। ভেতরটা কেমন এটা দেখতে, কিন্তু ভেতরে যেই অবাক হয়ে গেলাম, কারণ এরা প্রচণ্ড গরিব, দিন আনে দিন খায়, মাঝে মাঝে না খেয়েও দিন পান করে দেয়। তবে এদের কিছু কিছু মেয়েগুলো একদম রাজকন্যা। আগে ভাবতাম রাজকন্যা শুধু প্রভাবশালী বা ধনীদের ঘরে জন্ম নেয়, কিন্তু এখন আমার পুরো চিন্তা ভাবনাই ভুল। রাজকন্যা শুধু ধনীদের ঘরে জন্ম নেয় না, বস্তিতেও শত শত রাজকন্যা জন্ম নেয়, এবং এরাই প্রকৃত রাজকন্যা। তবে সমস্যার বিষয় হলো অন্যটা। এই এলাকারই কিছু ছেলে এই বস্তিটাতে এসে রাজ করে, মানে বস্তিতে এসে এখানকার মেয়েদের বিরক্ত করে, এবং মাঝে মাঝে এইসব মেয়েদের শরীরে হাত লাগায়। এরা অসহায় বলে ছেলেগুলোকে কিচ্ছু বলতে পারে না। ছেলেগুলো প্রতিদিন দল বেঁধে এসে ইচ্ছে মতো মজা লোটে, আবার চলে যায়। এদেরকে কেউ কিছু বলার সাহস পায় না, কারণ এরা হলো এলাকার বকাটা ছেলে পেলে। কিন্তু এরা হয়তো এটা জানে না যে বাপের উপর বাপ থাকে। আর একটু সামনে যেতে দেখতে পেলাম বড় একটা নদী বয়ে গিয়েছে বস্তিটার পাশ দিয়ে। বস্তির মেয়েরা সেখান থেকে পানি সংরক্ষণ করছে। সেখানে এলাকার কিছু বকাটা ছেলে মেয়েগুলোকে প্রচণ্ডভাবে বিরক্ত করছে। আমি সামনে গিয়ে একটা মেয়ের কলস ভরতে পানি নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে একটা ছেলে এসে মেয়েটার কোমরে হাত দিয়ে বসে। নিজেকে আর ঠিক রাখতে পারলাম না, ভেবেছিলাম মাথা ঠান্ডা করে প্ল্যান করে এদের শিক্ষা দেবো। তো প্ল্যান পরে হবে, এখন শুধু শব্দ ছাড়া মায়ের হবে। মেয়েটার কোমরে হাত দেওয়ার সাথে সাথে আমি ছেলেটার বুকে লাথি মেরে নদীতে ফেলে দিলেই আরও দুটো ছেলে আমাকে মারতে এগিয়ে আসে। মেয়েটার কলসটা ছিল লোহার, তাই মেয়েটার হাত থেকে কলস নিয়ে দুজন ছেলেকে একটা করে মাথার পিছনে আঘাত করতে আর কেউ সামনে আসার সাহস পেল না। তোমরা তিনজন দৌড়ে চলে আসে। তবে যাওয়ার আগে আমাকে বলে গিয়েছে আমাকে নাকি পরে দেখে নেবে। অসহায় অবস্থার মেয়েটা আমাকে বলল, ভাইয়া, আমাদের এই গরিবের ঘরে একটু মুড়ি গুড় খেয়ে গেলে খুব খুশি হব। আস না, অন্য একদিন এসে খেয়ে যাব। না না, আজ এক্ষুনি যেতে হবে। কি আর করার, জোর করে নিয়েই গেল। মেয়েটার বাবা নেই, বলতে গেলে মেয়েটার মা ছাড়া আর কেউই নেই। মেয়েটার সাথে ছোট্ট একটা ছেলে করার মতো একটা ঘরে ঢুকলাম। ভেতরে মেয়েটার মা ছিল। আমাকে দেখতে মেয়েকে বলে উঠলো, এই সাহেবের ব্যাটা কি রে মা? এরপর মেয়েটির সাথে হওয়া সব কাহিনী খুলে বললে লক্ষ্য করলাম মেয়েটার মায়ের চোখ থেকে অশ্রু ঝরছে। কি হয়েছে, কান্না করেন কেন? তখন মেয়েটার মা বলল, তোমার মতো আমার যদি একটা ছেলে থাকতো তাহলে আর কাঁদতাম না। এলাকার ছেলেপেলেরা এসে প্রায় আমার মেয়ে সহ সব মেয়েদের বিরক্ত করে, তবু আমাদের মুখ বুজে সহ্য করে নিতে হয়। আমরাও তো মানুষ, তাই না? কেন আমাদের সাথে এরকম হয়? মেয়েটার বাবা মারা গিয়েছে অনেক দিন হলো। মেয়েটাকে শেষ কর্ণিতে জামা কিনে দিয়েছি মনে নেই।
সামনে আবারও তো ঈদ আসছে। আহ থাক না মা, এসব কথা। ওনাকে আগে নাস্তা করতে তো দাও। না আন্টি, আজ আর খাবো না। আমি আবারও আসবো। আর আমাকে ছেলের মতোই ভাবতে পারেন। আমাকে ওনারা অনেক জোর করেও খাওয়াতে পারেনি। তাদের সম্মান রাখতে এক গ্লাস পানি খেয়ে আসিছিলাম। মেয়েটির মায়ের কথা শুনে আমিও গলা দিয়ে নাম ছিল না, পানি আটকে আটকে পড়ছিল। একটা মানুষ এত কষ্ট বুকে নিয়ে থাকে কেমন করে? আল্লাহ তাআলা এদের অনেক ধৈর্য শক্তি দান করেছেন। অনেক কিছুই করতে হবে এখন আমাকে। সব কিছুই একসাথে মাথায় ঘুরপাক খাচ্ছে। এসব চাপে মাথাটাও ঠিকঠাকভাবে কাজ করছে না। বাসায় আসার পর কই গিয়েছিলে এই শরীর নিয়ে? কোথাও না, এখানেই। কোথাও না এখানে মানে? জায়গা নাম বল। আরে আমি এত কিছু চিনি নাকি এখানকার? আচ্ছা বোন আমার, একটা কাজ করে দিবি? কি কাজ? ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে লেবুর শরবত করে নিয়ে আসবি। ওকে, রুমে যা, নিয়ে আসছি। আমি রুমে গিয়ে টিভি অন করলাম। দিদি শরবত নিয়ে আসলো। রে চিনি কম দিছিস কেন? কই দেখি। এই বলে তিথি আমার হাত থেকে গ্লাসটা নিয়ে চুমুক দিয়ে বলল, কই ঠিকই তো আছে। তুই চুমুক দিলি কেন? কেন? আমার মুখের জিনিস খেতে পারবি না? ওকে, আবার করে আনছি। আরে না, মজা করলাম। দিয়ে তো চিনি নাকি ঠিকই আছে বললি। এখন শরবতটা মুখে দিতে অবাক হয়ে গেলাম, কারণ এখন আগের থেকে অনেক মিষ্টি লাগতেছে। কি রে, কাহিনি কি? এখন মিষ্টি লাগে কেন? তো ঠোঁটে কি মিষ্টি জাতীয় কিছু দিয়েছিস নাকি? আরে না পাগল, চিনিটা ভালোভাবে মিশছিল না, আমি মিশিয়ে দিয়েছি। ও এই ব্যাপার। জি, এই ব্যাপার। হঠাৎ করেই আমার আর তিথির চোখ আটকে গেল টিভিতে খবরের দিকে। ব্রেকিং নিউজ দেখে আমি আর তিথি হতবাক, কারণ সেদিন তিথিকে যে ছেলে প্রপোজ করেছিল আর আমাকেও মেরেছিল, সেই ছেলের লাশ নদী থেকে উদ্ধার করে পুলিশ। তার মানে ছেলেটাকে আজ অথবা গতকাল রাতে কেউ মেরে নদীতে ফেলে দিয়েছে। ভাবতেই কেমন যেন লাগছে। তিথি তো কথাই বলতে পারছে না। সেদিন তো ছেলেটা ভার্সিটির সবার সামনে আমাকে প্রপোজ করেছিল। এই কারণে পুলিশ যদি আমাদের সন্দেহ করে, বাসায় আসে, তাহলে কেমন করব? দূর, তোর যত সব আলতু ফালতু কথা। তন্দিতা আমার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই তো কিছুই করিস না। পাগল হলি নাকি? আমি এমনিতে বিপজ্জনক থাকলেও কাউকে খুন করব, এটা আমার দ্বারা সম্ভব না। সত্যি কথা বল, তুই একটু আগেও যেন কোথা থেকে আসলি। আমাকে খুনি ভাবছিস নাকি রে? তাহলে আমি কালকেই চলে যাব। আরে না, এমনি বললাম। তুই খুন করবি? তুই তো মশা মারতেও পারিস না। ঠিক। তাহলে ছেলেটাকে কে মারলো এমন করে? এসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই এখন যা কাজ কর। তুই কখনো আমাকে তোর সাথে বসতে দিস না, দাঁড়াতেও দিস না, আসলে তাড়িয়ে দিস। এমন কেন? আমি কিছু বললাম না, চুপ করে এলাম। কাল তো ক্লাসে যাবি, তাই না? যাব। মনে মনে ভাবলাম কালকে ভার্সিটি যেতেই হবে, কারণ মনের মধ্যে খুঁজখুঁজ করছে কি এই ছেলেটাকে মেরেছে, এর পিছনে রহস্য কিছু থাকতে পারে। তবে সে যাই হোক, কালকে ভার্সিটি গিয়ে প্রথমে রহস্য ভেদ করব, এরপর ভালো একটা মেয়ে খোঁজে রিলেশন করব। মাঝে মাঝে প্রচণ্ড ডিপ্রেশনে ভুগি, তখন তো একটু হলেও সান্ত্বনা দিতে পারবে। পরদিন সকালে একটু আগেই উঠলাম ভার্সিটি যেয়ে রহস্য ভেদ করার জন্য। অস্থির হয়ে যাচ্ছিলাম। ঘুম থেকে উঠে পরিবারে হয়ে তিথির রুমে গেলাম। গিয়ে দেখি তিথির নাক ডেকে ঘুমাচ্ছে। নাক ডাকা বাজে একটা স্বভাব। বিয়ের পরে এই মেয়ে স্বামীর অনেক বকা খাবে এই স্বভাবের জন্য। আমি তিথির নাক চেপে ধরলাম, অমনি তিথি লাফ দিয়ে উঠে পড়লো। কি রে, তুই এখানে? কটা বাজে দেখছিস? তিথি দেয়ালে থাকা ঘড়ির দিকে তাকাতেই বলে উঠলো, আর একটু আগে ডাক দিবি না? সাজুগুজু করার সময় তো পাবো না। আচ্ছা তোকে কি কেউ দেখতে আসছে যে এত সাজুগুজু করতে হবে? না, তবে একটা ইয়ে আছে না। কি ইয়ে আছে না? কিছু না, তুই বুঝবি না। আচ্ছা, এখন ড্রেস চেঞ্জ করব, তোর রুমে যা, আমার হলে ডাক দিব। ড্রেস চেঞ্জ করবি তো কর, আমাকে যেতে বলছিস কেন? শয়তান কোথাকার। এই বলে তিথি আমাকে বালিশগুলো ছুঁড়ে মারতে থাকে। অবস্থা বেগতিক দেখে তিথির রুম থেকে চলে আসলাম। একটু পর তিথি রেডি হয়ে আমাকে ডাক দিল। আমি আর তিথি একসাথে ভার্সিটি গেলাম। গিয়ে ক্লাস করতেছিলাম, এমন সময় আমাকে বাইরে থেকে একজন ছেলে ডাক দিল। আমি ক্লাস থেকে বের হয়ে বললাম, কি ভাই কিছু বলবেন? ওই ভাইয়া আপনাকে ডাকতেছে।
সামনের দিকে তাকাতে দেখলাম সেই নেতার ছেলে যে তিথির ওড়না টান দিয়েছিল। ছেলেটার নাম ছিল জনি। তোমার সাথে কিছু কথা আছে। বলতে পারো। তোমাকে আমার খুব ভালো লাগছে। কি এখন প্রেম করবা নাকি আমার সাথে? আরে ওইরকম ভালোবাসা না রে ভাই। তাহলে কিরকম? আমি কি তোমার ভালো একটা ফ্রেন্ড হতে পারি যদি তুমি চাও? জানোই তো আমি কার ছেলে, অনেক উপকার পাবে। প্রথমত আমি অহংকার পছন্দ করি না, দ্বিতীয়ত তোমাকে আমার ভালো লাগে না। কি চেঞ্জ করলে আমাকে ভালো লাগবে? আমি তাই করব, চেঞ্জ হতে চাই। হঠাৎ এত চেঞ্জ হওয়ার কারণ? আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে রিলেশন করতে পারিনি। জানেন কেন? আমি খারাপ বলে। এত টাকা পয়সা ক্ষমতা থাকা সত্ত্বেও আমি আজ ডিপ্রেশনে ভুগছি। জনের কথা শুনেই বুঝতেছি ও আমাদের মতোই সাধারণ ছেলে হতে চায়, কারণ সবার মতো জনেরও মনে করে ভালোবাসার প্রয়োজন হয়, কিন্তু মেয়েরা খারাপ ছেলে পছন্দ করে না, তাই জনে ভালোবাসার মানুষের অভাবে ভুগছে। কিন্তু এখানে একটা কথা আছে, খেয়াল করবেন, গাঁজাখোর বা যে কোনো নেশাখোর খারাপ ছেলেটারও কিন্তু সুন্দর সুন্দর মেয়েদের সাথে রিলেশন করে। কারণ হলো এরা মজার মজার কথা বলে, তাতে মেয়েরা পটে যায়। কিন্তু জনি মেয়েদের সাথে কিভাবে কথা বললে তার কাছ থেকে বিশ্বাস অর্জন করবে, সেভাবে কথা বলতেই পারে না। জনি আরও বলল আমাকে, ভাই তুমি যদি আমাকে চেঞ্জ করে একটা রিলেশন করে দিতে পারো তাহলে তুমি আমার কলেজে জায়গা করে নিবা। আমি মনে মনে ভাবলাম আমার যে ভালো খারাপ স্বপ্নগুলো পূরণ করতে হবে, তাতে যে কোনো এক ক্ষমতার হাত লাগবে আমার উপরে উঠতে গেলে, যে জনিকে ভালো করার দায়িত্ব নিয়ে দুজনেই ভালো হবে। কথাবার্তা শেষ করে ক্লাসে গিয়ে দেখি ক্লাস শেষ, তুই বসে আছে মন খারাপ করে। তোর এখন আসার সময় হলো? সরি, দরকারি একটা কাজ করলাম। তোর জন্য কখন থেকে একা একা বসে আছি। কোন মেয়ের পিছনে গিয়েছিলি? আরে পাগল নাকি, কোন মেয়ের পিছনে যাব? বলেও কোনো মেয়ের দিকে নজর দিবি না। বাহ বাহ, ভয় পাইছি। এবার চল তো বাসায় যাব। আমি তিথিকে নিয়ে বাসায় আসলাম। গোসল করে খাবার খেয়ে ভাবলাম একটু ঘুমাবো, অমনি জনের ফোন আসলো। হ্যালো, কই তুমি? বাসায়। বাসায় কি কোনো কাজ কাম আছে? না, তেমন কোনো কাজ তো নেই। তাহলে তোমাদের বাসার নিচে আমি বাইক নিয়ে অপেক্ষা করছি, নিচে নামো, ঘুরতে যাব। আমি নিচে যেয়ে দেখতে পেলাম গেটের সামনে জনে বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কি ব্যাপার হঠাৎ এখানে? চলো তোমাকে নিয়ে আজ সারা শহর করব। আমিও চললাম ঘুরতে। যেতে যেতে ও আমাকে বললো, সেদিন তোমাকে এক ছেলে মেরেছিল না? সেই ছেলে তো মারা গিয়েছে, গতকাল দেখলাম। মারা গিয়েছে সবাই জানে, কিন্তু কে মেরেছে এটা কি কেউ জানে? না, তবে তুমি জানো নাকি? ওই ছেলেটাকে আমি মেরেছি। জনের কথা শুনে মাথাটা ঘুরে গেল। মনে মনে একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, যে জনের সাথে ছেলেটার হয়তো কোনো শত্রুতা ছিল, তাই হয়তো মেরেছে। জনি তো আমার সাথে শত্রু থেকেই তো বন্ধু হয়েছে। তবে এখন বুঝতে পেরেছি জনি এতক্ষণ ভালো হওয়ার মিথ্যা নাটক করে আমাকে এখানে নিয়ে এসেছে, হয়তো আমাকেও মেরে ফেলার জন্য এখানে নিয়ে এসেছে। তখনই আমি বাইক জনের পিছনে বসে আছি। হঠাৎ করে খেয়াল করলাম আমাদের বাইকের পেছনে 25 থেকে 26টা বাইক ভর্তি অনেক ছেলেপেলে আসতেছে। তখন বুঝে গেলাম আজ হয়তো আমার সাথে অনেক খারাপ কিছু ঘটবে। এখন আমারও কিছু করার নেই, যা হবার হবে। এমন সময় জনি বলে উঠলো, ফারহান, আজ তোমাকে এমন জিনিস দেবো যেটাতে তুমি অনেক খুশি হয়ে যাবে। ভাবতেও পারবে না কত বড় অফার তুমি আজ পাবে। জনি আমাকে বাইকের পেছনে বসিয়ে কোথায় যেন নিয়ে যাচ্ছে। আমাদের বাইকের পেছনে আর অনেকগুলো বাইক একসাথে আসছে। জনি সেদিন ও এক ছেলেকে খুন করছে, জানি না আজ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। যেতে যেতে কোনো এক ক্লাবে নিয়ে গেল, সেখানে অনেক ছেলে পেলে ছিল। ফারহান, এদিকে আয়। আমি জনের কাছে যেতেই জনি সবাইকে উদ্দেশ্য করে বলল, আমার সাথে যাকে তোমরা দেখতেছো তার নাম হলো ফারহান, আমার কলেজার ভাই বা বন্ধু। আজ থেকে আমি চাই তোমরা সবাই আমাকে যেমন সম্মান দাও, আমার সব কথা শোনো, ঠিক তেমনি ফারহানের সব কথা শুনতে হবে। মনে করবা দুজন এক মানুষ। সবাই কি আমার কথাটা বুঝতে পারছো? তবে সেখানে থাকা দু একজন ছেলে বলে উঠলো, যাকে চিনি না জানি না তাকে হঠাৎ এত সম্মান কেন দেব? ঠিক তখনই বাকি সব ছেলেগুলো সেই দুজন ছেলেকে ইচ্ছে মতো মেরে বলল, জনি ভাইয়ের উপরে কথা বলার সাহস এই শহরে কারণেই। সে যখন বলেছে ফারহান ভাইকেও তার মতো করে সম্মান দিতে বা তার কথা মানতে, তাহলে অবশ্যই মানতে হবে। জনি তখন সবাইকে ক্লাবে রেখেই আমাকে বাইরে নিয়ে আসলো। কি কেমন লাগলো? 200 থেকে 300 ছেলে পেলে যদি তোকে দেখে একসাথে মাথা নিচু করে, তখন তোর অনুভূতিটা কেমন লাগবে? কি কেমন লাগবে? আমি বুঝলাম না, তুই আমার জন্য এত কিছু করছিস কেন? পরিচয়টা মাত্র একদিনের। ও তুই বুঝবি না, এই লাইনে চলতে চলতে মানুষ চেনার স্বভাবটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে। তাহলে বলতো আমি কেমন? তুই বিশ্বস্ত, চঞ্চল, বিপজ্জনক।
তবে সবার জন্য বিপজ্জনক না। আর অনেক কিছু বুঝতে পেরেছি, ছোটোখাটো, তবে আজ থাক সেগুলো। ওকে, তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি? আমার না এক মেয়েকে খুব ভালো লাগে, অনেক চেষ্টা করেছি মেয়েটির সাথে সম্পর্ক করার, তবে আমি খারাপ বলে এখনো কিছু হয়নি। খারাপ বলে হয়নি এটা ভুল কথা। মেয়েরা খারাপ ছেলেদের প্রেমেই বেশি পড়ে, দুদিন পর সব হারিয়ে স্যাকা খেয়ে বসে। তারপর কি করে? এরপর সেই ভালো মেয়েটাও খারাপ হয়ে যায় এবং আরও 10-12 জন ছেলেকেও খারাপ বানাতে দ্বিধাবোধ করে না তারা। কি সাংঘাতিক। আচ্ছা, তুই মেয়েদের বিষয়ে এত কিছু কেমন করে জানিস? এগুলো জানার বিষয় না, এগুলো হলো বোঝার বিষয়। যাই হোক, তুই যে মেয়েকে পছন্দ করিস তার পেছনে কদিন ধরে ঘুরছিস? গত 2 বছর হলো রে ভাই। বলিস কি, এতদিন? আচ্ছা, আমাকে নিয়ে চল তো মেয়েটার কাছে। জনে আমাকে নিয়ে গেল মেয়েটার বাসার সামনে। দুজন মিলে রোদের মধ্যে অনেকক্ষণ বসে হইলাম। কখন মেয়েটা বাসা থেকে বের হবে, এদিকে আমি ঘেমে একদম শেষ। তো সামনের গাছটা নিচে বসে পড়লাম। কিছুক্ষণ পর মেয়েটা বাসা থেকে বের হলো। দেখতে ভালোই, জনের রুচি আছে বলতে হবে। নাম হলো মিম। জনে মেয়েটাকে দেখে উত্তেজনায় ছটফট করছে, কি দেখে কি করবে বুঝতে পারছে না। আমাকে বলল, ফারহান ভাই আমার, তুই কিছু একটা কর। আরে চিন্তা করিস না, এদিকে আসছে মেয়েটা। মেয়েটা আমাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। পেছন থেকে বললাম, এই যে ম্যাম, দুটো কথা শোনার সময় হবে। মেয়েটা কথা শুনেও না শোনার ভাব নিয়ে সামনে দিয়ে চলে যেতে থাকলো। আমি দৌড়ে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালাম। মেয়েটা চমকে গেল। কি হয়েছে, কিছু বলবেন? কিছু বলার জন্য এই কড়া রৌদ্রের মধ্যে আমাকে দাঁড় করে রেখেছে জনি। কেন? আপনাকে জনে অনেক লাভ করে, আপনাকে একটাবার দেখার জন্য পাগলের মতো ছটফট করছে। আপনার জন্য ও সব খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো হওয়ার চেষ্টা করছে। ও না, আপনি যদি এমন করেন তাহলে ওই কিন্তু আরও খারাপ হয়ে যাবে এবং আপনার মতো অনেক নিরীহ মেয়েকে নষ্ট করবে যদি সে আপনার ভালোবাসা না পায়। আপনার কথায় যুক্তি আছে, তবে আপনার ফ্রেন্ড জনিও আমাকে এরকমভাবে কখনো বলেনি। তাহলে কীরকম ভালো বলেছে শুনি? একটা সিগারেট খেতে খেতে আমার মুখের ওপর ধোঁয়া দিয়ে ভিলেন স্টাইলে বলে, ভাল লাগছে, অনেক ভাল লাগছে। আচ্ছা ভাইয়া, আপনিই বলেন, এইভাবে কোনো মেয়েকে প্রপোজ করলে সেই মেয়ে ইমপ্রেস হবে নাকি ভয় পাবে? অবশ্যই ভয় পাবে। আচ্ছা, জনের পক্ষ হতে আমি ক্ষমা চাচ্ছি। দ্বিতীয়বার এমন আর করবে না করেছি। জনিকে ভালো করার দায়িত্ব আমি নিয়েছি, তবে তোমারও সাহায্য লাগবে। তুমি কি আমার সাহায্য করবে? করব। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন জনিকে ডেকে আনি, প্লিজ ভালোভাবে কথা বলবেন। আর আজ থেকে আপনাকে কিন্তু আমি ভাবি বলবো। ওকে। আমি জনের কাছে গেলাম। জনে আমাদের থেকে একটু দূরেই ছিল। কাজ তো হয়ে গিয়েছে ব্রাদার্স। জনে খুশিতে জনে এক লাফে আমার কোলে উঠে পড়ে। ভাই, আমি জানতাম তুই পারবি, কিন্তু এটা জানতাম না গত 2 বছর চেষ্টা করে যেটা পারিনি সেটা তুই 2 মিনিটে করে দেখাবি। সত্যি আজ অনেক করলি আমার জন্য। আরে বাইরে ভাই, কোল থেকে নাম, মিম দেখতেছে তো। এরপর দুজনকে কথা বলে দিলাম। একদিনে তো আর সব কথা বলে শেষ করা যায় না। মিম বলল, আমার নানু বাসায় যেতে হবে এখন। কোথায় তোমার নানুর বাসা? এই তো সামনেই। আমি নামিয়ে দিয়ে আসি। না না থাক, 1 মিনিটের রাস্তার সামনের বাসাটা পাশের বাসাটাই। সো আজকের মতো বাই। ওকে বাই। ভালো থেকো, টাটা। মিম চলে গেল। জনে আমাকে পাগল করে দিচ্ছে। এখন তো জনে নিজেই খুশিতে পাগল হয়ে গিয়েছে। কি খাবি বল, আজ সব করেছে আমার। ভাই, তুই আমার 1 লিটার তেল খরচ করে বাসে নামিয়ে দিয়ে প্লিজ। অনেকক্ষণ হলো এসেছি বাসা থেকে, বকাঝকা করবে। ওকে, তাহলে তোর এই অফারটা অন্য একদিন দিব, আজ বাসায় দিয়ে আসি তোকে। বাসার সামনে এসে জনেকে বাসায় নেওয়ার অনেক চেষ্টা করলাম, তবে বললো আগে জনের বাসায় আমাকে যেতে হবে, তারপর নাকি ও আমাদের বাসায় আসবে। কি আর করার। বাসায় এসে দরজাতে নক করার সাথে সাথেই তিথি দরজাটা খুলে দিল। তিথির চোখ মুখে দেখে মনে হলো অনেক রেগে আছে। তিথিকে পাশ কাটিয়ে সুন্দর করে আমার রুমে ঢুকে পড়লাম, কারণ ওর দিকে তাকালেই নানা রকমের প্রশ্ন করা শুরু করে দেবে। পিছনে তাকাতে লক্ষ্য করলাম তিথি আমার পিছু পিছু আমার রুমে এসে পড়ছে। এখন কি করি? তুই এখানে কি করিস? এখন ঘুমাবো, দরজাটা চাপিয়ে দিয়ে চলে যা। হয়ে গিয়েছিলি? কোথাও না, এখানেই। আমি জানি তুই জনি নামের খারাপ ছেলেটার সাথে মিশে খারাপ কাজে যাচ্ছিস, তাই না? আল্লাহ আমারে উঠায় নাও, এই যন্ত্রণা সহ্য হচ্ছে না। তোকে নিবে কেন? খারাপ মানুষের আয়ু একটু বেশি থাকে। তুই তো এত সহজে মরবি না। কিন্তু তুই তো আমাকে না মেরে ছাড়বি না। যত সব পচা ছেলের সাথে মেলামেশা করা শুরু করে দিয়েছিস। দাঁড়া, আমাকে বলতে দে। মামিকে কি বলবি? দেখ, ভালো হলে এখান থেকে কেটে পড়, না হলে কি করবি? না হলে এখন আমি কান্না করব।
ওকে ওকে যাচ্ছি। এই বলে তিথি চলে গেল। যাক বাবা, গুন্ডি মেয়েটার হাত থেকে রেহাই পেলাম। একটা সিগারেট খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে বিছানাতেই শুয়েই জানালা খুললাম। ওমা, জানালা খুলতে অবাক হয়ে গেলাম। কি সুন্দর চাঁদটা ঝলমল করছে। হয়তো আজ পূর্ণিমার রাত। চাঁদটার সৌন্দর্য অনুভব করতে করতে সিগারেট জ্বালিয়ে খেতে লাগলাম। আর ভাবতে থাকলাম, আর যদি আমার কোনো ভালোবাসার মানুষ থাকতো তাহলে তাকে নিয়ে একসাথে চাঁদের সৌন্দর্যটা অনুভব করতাম। কিন্তু কি আর কপাল, আজ পর্যন্ত কোনো মেয়েকে দেখে মনের মধ্যে লাড্ডু ফোটেনি। ছাদে গেলাম চাঁদটা আরেকটু কাছ থেকে দেখতে। তবে ছাদে গিয়ে দেখি তিথি ছাদের চেয়ারে বসে বসে ফোনে রোম্যান্টিক গান শুনছে। আমি নিচে চলে আসলাম, কারণ আমি জানি তিথির আমার উপর দুর্বলতা রয়েছে, মানে ও আমাকে পছন্দ করে। সবই বুঝি, তবে না বোঝার ভাব নিয়ে থাকি। কিন্তু এটা কখনো সম্ভব না। রুমে এসেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙে তিথির ডাকে। এই ফারহান, ওঠ। জানিস কাল রাতে কি হয়েছে? কি হয়েছে? তুই ছাদ থেকে পড়ে গিয়েও বেঁচে আসিস? এটাই তো হয়েছে, তাই না? আরে না, পাশের বস্তিতে এক মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে। এই কথা শোনা মাত্রই তিথির কথার কোনো জবাব না দিয়ে শার্টটা কোনোভাবে পরে দৌড় লাগালাম বস্তিটার দিকে। মনে মনে একটাই জিনিস ভাবছিলাম, বস্তির একটা মেয়ে আছে যাকে আমি বোন ভাবি। আগেও বলেছি, ভয় পাচ্ছিলাম আমি যাকে বোন ভাবি তার তো আবার কিছু হয়নি। কারণ মেয়েটা বস্তির হলে কি হবে, দেখতে একদম রাজকন্যা। তো আমি বস্তির সামনে গিয়ে দেখতে পেলাম অনেক লোকের ভিড়। হঠাৎ করে সেই মেয়েটা আমাকে দেখে দৌড়ে আমার কাছে আসে। যাক, মেয়েটাকে দেখে মনটা একটু ঠান্ডা হলো। মেয়েটা আমার হাত ধরে ধর্ষিত হওয়া মেয়েটার লাশটার কাছে নিয়ে গেল। ইস, সে কি এক দৃশ্য, দেখার মতো না। কোনো স্বাভাবিক মানুষ ছাড়া অন্য কেউ লাশটা দেখলে নিশ্চয়ই কোনো সমস্যায় পড়ে যাবে। মেয়েটার ঠোঁট কাটা ছিল, গালে অনেক কামড়ের দাগ। মেয়েটাকে গলার শ্বাস নালে কেটে মেরেছে। বস্তিতে থাকা সবাইকে জিজ্ঞাসা করলাম মেয়েটাকে কি এমনভাবে মেরেছে। সবাই বললো জানে না, তবে অনেকে চুপ করছিল। তার মানে তারা সব জানতো, কিন্তু বলার সাহস পাচ্ছে না। আমি হতাশায় ডুবে যেতে থাকলাম। কেউ কিছু না বললে কেমন করে মানুষ নামে জানোয়ারটার শিক্ষা দেব? এমন সময় বস্তির সেই মেয়েটা যাকে আমি বোন ভাবি, সে এসে আমাকে বলল, ভাইয়া, আপনার সাথে কিছু কথা আছে। এই বলে আমাকে নির্জন এক জায়গাতে নিয়ে যায় যেখানে কোনো মানুষ নেই। ভাইয়া, আমি সব জানি। বলো, কথা দিচ্ছি তোমার কোনো সমস্যা হবে না আমি থাকতে। রাতে যখন আমি বাথরুম করতে বাইরে যাচ্ছিলাম, এমন সময় পাশের জঙ্গলটা থেকে চাপা সুরে চিৎকারের শব্দ ভেসে আসছিল। আমি শব্দটা অনুসরণ করতে গিয়ে সব দেখে আমি সেখানে জ্ঞান হারিয়ে ফেলি। কিছুক্ষণ পর জ্ঞান ফেললে আমি দৌড়ে ঘরে এসে শুয়ে পড়ি। তোমাকে কিছু করেনি? তুমি তো সেখানেই ছিলে। তারা আমায় দেখতে পায়নি, আমি এমন জায়গাতে ছিলাম। আর ভাইয়া, মেয়েটাকে ওরা অনেক কষ্ট দিয়ে মেরেছে। মেয়েটার অত্যাচার দেখে আমি নিজেই জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এটুকু বলেই মেয়েটা কাঁদতে লাগলো। মেয়েটা যেভাবে আমাকে বললো শুনে বুকের ভেতরটা ধপ ধপ করছে। আচ্ছা, তুমি কি তাদেরকে চেনো? একজনকে চিনেছি, সাথে আরও দুজন ছিল। মুখ দেখেছি, তবে চিনি না। যাকে চিনি সে হলো পাশের এলাকার প্রভাবশালী এক লোক। সামনে এমপি নির্বাচনে দাঁড়াবে শুনেছি। নাম হলো কামাল। ওকে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার কোনো চিন্তা নেই, আমি আসি। সেখানে চলে এসে জনিকে ফোন দিয়ে বললাম আমার একটা রুম লাগবে কিছুদিনের জন্য, গোপন রুম, যেখানে আমি ছাড়া আর কেউ যাব না। পারবি কি ম্যানেজ করতে? এই সামান্য কাজটা পারবো না, এটা কি হয়? আচ্ছা, তুই আমার কাছ থেকে চাবিটা নিয়ে যা। জনের কাছ থেকে চাবি নিয়ে সব ঠিকঠাক করে ধর্ষণকারী কামালকে কিডন্যাপ করে নিয়ে সে রুমের চেয়ারে বেঁধে ফেলি। কিডন্যাপ করতে কারোর সাহায্য নেয়নি, কারণ এগুলো গোপনে কাজ করার কাজ। তাই একাই কিডন্যাপ করছি। এই জন্য অনেকে আমাকে বিপজ্জনক বলে, কারণ অনেক অসম্ভবকে সম্ভব করছি। কামাল দেখতে তো চাচার বয়সী, সে কিনা তার মেয়ের বয়সে একটা মেয়েকে। তুমি আমাকে চেনো? তোমার সাহস তো কম নয়, তুমি আমাকে কিডন্যাপ করছো। কাল রাতে তোর সাথে কে কে ছিল? বলবো না, কি করবে তুমি? তখন আমি 5টা সুই, মানে সুচ যেটা দিয়ে কাপড় সেলাই করে, বড় সাইজের 5টা সুচ নিয়ে আসলাম। তুই বলবি না, তোর বাপ বলবে। এ বলে প্রথমে কামালের মুখ হা করিয়ে মুখে গামছা ভরে দিলাম। এরপর কামালের ডান হাতের 5টা নখের চেরির নিচ দিয়ে হাতুড়ি দিয়ে একে একে 5টা সুচ ঢুকিয়ে দেই। কষ্ট সহ্য করতে না পেরে কামাল জ্ঞান হারিয়ে ফেললো। জ্ঞান ফেরার পর একে একে বাকি দুজনের নাম বলে দেয়। সো এখন শুরু হবে খেলা।
ধর্ষণকারী কামালের কাছ থেকে বাকি দুজন ধর্ষণকারীর নাম বের করলাম। তো আমিও বের পড়লাম বাকি দুজনকে কিডন্যাপ করে এখানে নিয়ে আসতে। প্রথম জনকে খুব সহজেই কিডন্যাপ করতে পেরেছি, লোকটা বাসায় ছিল। আমি বাসার সামনে গাড়ি দাঁড় করিয়ে ভেতর থেকে লোকটাকে শার্টের কলার টেনে গাড়িতে উঠিয়ে ফেলি। গাড়িতে উঠিয়ে সাথে সাথে লোকটার হাত মুখ পা বেঁধে রেখে দেই। দ্বিতীয় জনকে খুঁজতে বাসায় গেলেও লোকটা বাসায় ছিল না। তাকে খুঁজতে থাকি সারা শহর জুড়ে, সে যেখানে যেখানে যেত সেখানে যাচ্ছি। হঠাৎ করে দেখতে পেলাম দ্বিতীয় লোকটা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে, সাথে অনেক লোকজন। ওখান থেকে লোকটাকে নিয়ে আসা যাবে না, সব আমাকে চিনে ফেলবে, চিনে ফেললেই সমস্যায় পড়ে যাবো। এক বুদ্ধি বের করলাম। প্রথম জন তো আমার গাড়িতেই ছিল, হাত পা বাঁধা অবস্থায়। আমি তার পকেটে থাকা মোবাইলটা বের করে দ্বিতীয় লোকটা মানে চায়ের দোকানের লোকটাকে ফোন দিই। হ্যালো, আমি কে সেটা বড় বিষয় না। আপনার বন্ধু লিটনের সাথে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি লিটনকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আপনি কি বাজারে আছেন নাকি? আমার গাড়ি এখন বাজারের চায়ের দোকানের সামনে। আমার কথা শুনে লোকটা বলল, এই বলে দ্বিতীয় লোকটা তাড়াহুড়ো করে গাড়িতে উঠে পড়ে। লোকটা চোখের পলক ফালানোর আগেই আমি তার হাত মুখ বেঁধে ফেলি। এখন শান্তি। এই দুজনকেও ঠান্ডা মাথায় কিডন্যাপ করছি, দুজনকে সে রুমে কামালের সাথেই বেঁধে ফেললাম। বাবা তুমি কে আর আমাদের এভাবে ধরে আনলে কেন? কেন এখনো বুঝিস নাই? তখন তারা চুপ করে রইল। আচ্ছা তুমি কি চাও, কি পেলে আমাদের ছেড়ে দেবে? টাকা। বলো বাবা, তোমার কত টাকা লাগবে? সব টাকা দেবো, তবু আমাদের ছেড়ে দাও। তোরা তিনজন মিলে 5 কোটি টাকা। এত তো পারবো না, তবে তিনজন 1 কোটি করে 3 কোটি দিতে পারবো। তোদের জীবন বড় নাকি টাকা বড়? জীবন বড়, তবে আমাদের কাছে এত টাকা এখন নেই। ওকে ঠিক আছে, তবে এই মুহূর্তে টাকাগুলো আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দে। তো সব টাকা পয়সা বুঝে নিলাম, এতে অনেক ঝামেলা করতে হয়েছে, টাকা পয়সার ব্যাপার তো। যাক, সে কথা নাই যাই। বাবা তোমার কথা মতো সব টাকা তো দিয়ে দিচ্ছি, এখন তো আমাদের ছেড়ে দাও। তোদের তো বেঁচে থাকারই অধিকার নেই, তো কিভাবে ছেড়ে দিই বল? এখন এটা কি বলছো? এটা কিন্তু বেইমানি। চুপ, বেশি কথা বলবি না। তোরা তো জানোয়ারের থেকেও বেশি নিকৃষ্ট, তোদের সাথে আবার বেইমানি। আমার ধমক শুনে তারা তিনজনে থমকে গেল। তারা বুঝতে পারলো তাদের হাতে আর বেশি সময় নেই। প্রথমে তিনজনকে বাকি দুজনের সামনে অত্যাচার করা শুরু করলাম, যাতে বাকি দুজন বুঝতে পারে তারা কত বড় ভুল করছে। আমি হাতে একটা ব্লেড নিলাম, তৃতীয় লোকটির চোখ মুখ খোলা রেখেছি যাতে বেশি কষ্ট পায়। ব্লেড দিয়ে প্রথমে তৃতীয় লোকটির 2 হাতের মেইন রক্ত প্রভাবিত রগগুলো কেটে দিলাম। লোকটি কষ্টে জবাই করা পশুর মতো ছটপট করতে থাকে। এরপর গলার শ্বাসনালী কেটে মেরে ফেলি। একে একে তিনজনকেই এমনভাবে কষ্ট দিয়ে মেরে ফেলি, লাশগুলোকে রাস্তায় পুড়ে রাতের আধারে নদীতে ফেলে দিয়ে আসি। কোনো ঝামেলা ছাড়াই আমার প্রথম মিশন সম্পূর্ণ হলো। 3 কোটি থেকে 1 টাকাও আমি খাবো না, এগুলো অন্য ভালো দরকারে ব্যবহার করব। জনের দেওয়ার রুমটা ঠিকঠাক করে জনের রুমের চাবি দিয়ে দিলাম। রুমটা কি দরকারে নিয়েছিলি বলা যায় না? পরে এক সময় বলবো। ওকে, আর তুই আমার বাসার সামনে এসে ফোন দিয়েছিলি কেন? সরাসরি বাসায় ঢুকে পড়বি। না রে, আজ আর যাবো না, আগে পবিত্র হতে হবে বাসায় যে। বুঝেছি তুই রুমে মেয়ে নিয়ে গিয়েছিলি। আরে ভাই না না, সিসি, আমার এই সব স্বভাব নেই। অন্য কাজে রুমটা ব্যবহার করছি, বলছি না, পরে সব বলবো। জনে আমাকে জোর করে ওদের বাসায় নিয়ে গেল। বাসায় ঢুকতে অবাক হয়ে গেলাম, পুরো রাজমহল। তবে বাইরে থেকে ততটা বোঝা যায় না এখানে কে কে থাকে। আমি, ছোটো বোন আর আমি। আব্বু এক এক সময় এক এক জায়গায় থাকে। ও, কাজের লোকগুলো ছুটিতে গিয়েছে, তুই জাস্ট একটু বস, আমি আমার ছোটো বোন নীলাকে দিয়ে কফি করে আনছি। এটা বলে জনি চলে গেল। তবে জনের মুখ থেকে নীলা নাম শোনার সাথে সাথেই মনের মধ্যে কেমন যেন প্রেম প্রেম ভাব আসতেছে। একটু পর নীলা কফি করে নিয়ে আসলো। আমি আমার চোখকেই বিশ্বাস করতে পারছি না, একটা মেয়ে এতটাও সুন্দর হতে পারে জানা ছিল না। মায়াবী টান টান চোখ, রেশমি কালো চুল, ঠোঁট দেখে তো পাগল হওয়ার মতো অবস্থা। ঠোঁটের নিচে তিলও রয়েছে, সবকিছু মিলে জাস্ট ওয়াও, অসাধারণ। এই যে মিস্টার, অনেকক্ষণ হলো আপনি আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছেন। কফিটা কি নেবেন নাকি নিয়ে চলে যাব? নীলার রাগী কণ্ঠে কথা বলাতে আমি আবারও আমার মাঝে ফিরে এলাম। জানি না এতক্ষণ কোথায় ছিলাম, তবে এখনো নীলার শরীর থেকে আসা সুঘ্রাণ আমাকে মাতাল করে দিচ্ছে। মনকে অনেকভাবে বুঝলাম এটা কখনোই সম্ভব না। জনের আপন বোন নীলা, যে জনে আমাকে আপন ভাই ভাবে, তবে মন তো কিছুতেই আমার কথা শুনছে না। নীলা আমার সামনে কফিটা রেখে ভিতরে চলে গেল। জনে আমার পাশে এসে বসলো। নীলা আমার অনেক আদরে একমাত্র ছোটো বোন। আমাদের ভার্সিটি ঠিক পাশে একটা কলেজে আছে না, সেখানে নীলাকে ভর্তি করে দিয়েছি।
ও আচ্ছা, বেশ ভালো। আমি তো ভার্সিটি প্রতিদিন যেতে পারি না, নানা রকমের কাজ থাকে। তাই তুই একটু কষ্ট করে নীলার কলেজে যে খোঁজখবর রাখিস। আর আমার বোন মানে তো তোর বোন, তাই না? আমার মনে যে এখন কি চলছে সেটা তুই জানলে চমকে যাবি। হ্যাঁ, কেননা তোর বোন মানে যাই হোক, খোঁজ খবর নেব, এতে কষ্টের কি আছে? ওকে, নাস্তা রেডি হয়েছে, চল খেয়ে পরে আড্ডা দিই। আস না রে, অন্য একদিন আসবো। কিসের অন্য একদিন? এখনই চল, নীলা রান্না করেছে। নীলা রান্না করছে শুনে আর যেতে ইচ্ছে করলো না। খেয়েই যাই তাহলে, না হলে পরে আবার মিস করব। কি, নীলা রান্না করছে? ও রান্না জানে নাকি? আধুনিক মেয়ে হলে কি সব জানে বা পারে, বাট সাবধানও কিন্তু প্রচুর রাগী। সুন্দরী মেয়েরা একটু বেশি রাগী হয় আর ভাবওয়ালি হয়, এটা নতুন কিছু না। খাবার বসে কিন্তু নীলাকে বলছি না যে এটা দাও ওটা দাও, লাগলে নিয়ে খাবি, তা না পারলে তুই আমাকে বলবি, আমি দেব। তাও নীলাকে বলিস না ভাই প্লিজ। কেন, বললে কি হবে? এরকম বারবার কাজ দিলে ওর রেগে গিয়ে হয়তো তোর উপর সব খাবার ছুঁড়ে মেরে চলে যাবে। তোর সাথেও কি কখনো এমন করছে? অনেকবারই এমন করেছে। দূর, আমি খাবোই না, গেলাম আমি। রাগ করিস না ভাই আমার। রাগ করি নাই, কিন্তু বল ভয় করছে। যদি গরম খাবারগুলো আমার উপর ঢেলে দেয় কি হবে ভাবতেই গা শিউরে উঠছে। সে যা হবার হবে, তুই আর আমি তো লজ্জা পাওয়ার কিছু নেই, চলো পড়েছে। উপরে গিয়ে দেখি নীলা একে একে খাবারগুলো টেবিলে রাখছে। আমি এর জন্য নবাবের মতো বসে পড়লাম। নীলা একটু পানি দাও তো, হাত ধোবো। এটা বলার সাথে সাথে নীলা আমার দিকে ভ্রু কুচকে তাকালো। ওকে ওকে, আমি নিচ্ছি। খাবারগুলো কে রান্না করছে? আমি রান্না করেছি। কেন, খুব মজা হয়েছে তাই না? সবাই আমার রান্নার প্রশংসা করে, বুঝলেন? বুঝলাম, সব ঠিকঠাক আছে, তবে তরকারিতে লবণটা কম হয়েছে। জনি পানি খাচ্ছিল। আমার এই কথা শুনে জনি আর পানি খেতে পারলো না। গলায় পানি আটকে কাশতে কাশতে বাঁচে না। ওই লবণ তো ঠিকই আছে, তাই না জনি ভাইয়া? খুব মজা হয়েছে। ও কি বুঝবে? ও তো বাইরের বাজা পোড়া খেয়ে থাকে, বাসায় রান্নার মজা তো আর বুঝবে না। তো রুমে যা, আমরা লাগলে নিয়ে খাবো। কিসের, কোথায় যাবে? এ না নীলা, তুমি এখানে থাকো, মেহমানদারি করবে কে? নীলা গ্লাসে পানি ভরে সামনে এগিয়ে দাও তো। নীলা রাগে ছটফট করছে, আর যখনই যা বলছি ছটফট তাই করছে। জনি আমার কানে ফিসফিস করে বলল, তুই আজ আমাকে মেরেই ছাড়বি বুঝছি। ফিসফিস করে কি বলছিস? কে কাকে মারবে? আসতে ভাই আসতে। আগেই বলছিলাম আজ খাবো না, তো জোর করে নিয়ে আসলি, এখন বস। কে খাবে না? আজ আমি এখান থেকে যাচ্ছি না, সব খাবার শেষ করবেন তারপর। যাই হোক, সেদিনের মতো বেঁচে বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। বিকেলে দেখে ঘুম ভাঙে তিতির ডাকে, এই ফারহান, ওঠ না। দূর, কাঁচা ঘুম, প্লিজ জ্বালাতন করবি না। শোন না, আমাকে একটা সাইকেল কিনে দিয়েছে বাসায় চালানোর জন্য, কিন্তু কিভাবে চালাবো তুই একটু শিখাবি? দুদিন পরে কোরবানির ঈদ, আমি বাসে যাব। বাসা থেকে আসার সময় আমার বাইক নিয়ে আইসা তোকে সারাদিন ঘোরাবো। তাও তুই এখন ঘুমাতে দিল লক্ষ্মী বোন আমার। দিদি মন খারাপ করে চলে যেতে লাগলো। আমি হুড়মুড় করে উঠে বললাম, চল দেখবো তুই কেমন সাইকেল চালাতে পারিস। সত্যি? সত্যি, চল তাহলে। দিদিকে বাসের সামনের ফাঁকা জায়গাতে নিয়ে গেলাম। ও সাইকেলে উঠলো। আমি পেছন থেকে সাইকেলটা ধরে রেখেছি যাতে ও পড়ে গিয়ে ব্যথা না পায়। পেছন থেকে সাইকেল ধরে রাখার কারণে আমার গাল তিতির গালের সাথে মাঝে মাঝে লেগে যাচ্ছে। কোন ফেস ওয়াশ ইউজ করিস? কেন? তোর চেহারা থেকে হালকা মিষ্টি সুঘ্রাণ আসতেছে, আমি খেয়াল করছি, সব সময় থাকে এই সুঘ্রাণ। তবে সুঘ্রাণটা অস্থির। কত পারফিউম ইউজ করলাম, তাও এত সুন্দর সুঘ্রাণ এর কিছুই পেলাম না। বাদ দে তো, যত সব আলতু ফালতু কথা। সাইকেল চালাচ্ছিস সেদিকে মন দে। এই যে আমাকে তুই পিছন থেকে শক্ত করে ধরে রয়েছিস যাতে আমি পড়ে গিয়ে ব্যথা না পাই, এভাবে সারা জীবন আগলে রাখতে পারবি না? কি বললি? আগামাথা কিছুই বুঝলাম না। তোর বুঝতে হবে না, বুঝবো কোথাকার। যাই হোক, দিদিকে সাইকেল চালানো শিখিয়ে সন্ধ্যার দিকে পাশের বস্তিটার দিকে গেলাম। কারণ সন্ধ্যায় বস্তির সবাই এক জায়গাতে থাকে। সবাইকে উদ্দেশ্য করে জোর গলায় বললাম, শুনেছি প্রতিবার নাকি কোরবানি দিয়ে আপনাদের পাশের এলাকায় যেয়ে বাসে বাসে দরজাতে কড়া নেড়ে লাথি গুতা বকাঝকা খেয়ে মাংস আনতে হয়। তবে এইবার আর কাউকে কোথাও যেতে হবে না। ঈদের দিন সহ দিনের পরের দিন 3 দিনের খাবার আমি দেবো আপনাদের। আমার কথা শুনে সবাই অবাক। এবার কুরবানি ঈদে আমার অনেক কাজ, বুঝতে পারছি না কোথা থেকে শুরু করে কোথায় শেষ করব। ভাবলাম ঈদের আগের দিন
বস্তির সবাইকে খাবারগুলো পৌঁছে দিয়ে ঈদের আগের রাতে মামার বাসা থেকে আমাদের বাসে যাব। কাল দিন পরেই ঈদ। জনিকে ফোন দিলাম, জনি আসলে বললাম এই ঈদে পাশের বস্তির লোকজনদের জন্য খাবারের ব্যবস্থা করব আমি। এবার আর কাউকে অন্যর কাছে হাত পেতে মাংসের জন্য দাঁড়িয়ে থাকতে হবে না। ঈদ এবং ঈদের পর 3 দিনের খাবার দিয়ে আসবো। এতে তো অনেক খরচ। এত টাকা আছে নাকি? টাকা লাগবে? টাকা লাগবে না, বাট সাহায্য লাগবে। বস্তিতে প্রায় অনেক লোকজন, আমার একার পক্ষে সবকিছু করা সম্ভব না। তাহলে কি লাগবে শুনি? 100-র উপরে ছেলেপেলে লাগবে। ওকে চল কাজ শুরু করে দেই। আমি ধর্ষণকারী কামালের কাছ থেকে যে 3 কোটি টাকা নিয়েছিলাম সেখান থেকে কিছু টাকা উঠালাম। এরপর প্রথমে 25 থেকে 30টা ষাঁড় গরু কিনে এক জায়গায় রাখলাম। এরপর সব থেকে দামি চাউল, সেমাই, গুঁড়া মশলা, চিনি আরও অনেক জিনিস কিনলাম। ঈদের আগের দিনই ষাঁড়গুলো জবাই করে ছেলেপেলে দিয়ে মাংস ব্যাগে ব্যাগে ভরলাম। প্রতিটা ব্যাগে একটা বস্তির ফ্যামিলির 5 দিনের মাংস রয়েছে। এরপর ট্র্যাকে ট্র্যাকে সব জিনিসগুলো একসাথে বস্তির সামনে দাঁড় করালাম। ছোট একটা মাইকিংয়ের ব্যবস্থা করছি। আমি বস্তির সবাইকে উদ্দেশ্য করে বললাম, প্রতি ফ্যামিলি থেকে একজন করে লোক লাইনে দাঁড়িয়ে যান, বাকিরা ঘর থেকে বের হবেন না। বের হলে আমাদের কাজ করতে অসুবিধা হবে। সো একে একে সবাই এলো। আমি সবার হাতে হাতে জিনিসগুলো পৌঁছে দিলাম। আমি কাজ করার এক পর্যায়ে খেয়াল করলাম জনের সাথে নীলা এসেছে, বাট আমি কাজে মনোযোগ দিলাম। হঠাৎ খেয়াল করলাম নীলা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। যাই হোক, সবাইকে ঠিক মতো জিনিসগুলো দিয়ে আমি তাড়াহুড়ো করে শুরু করে দিলাম বাসে যাব বলে। আরে ঠান্ডা হো প্লিজ, ও মাত্র রাত 9টা বাজে। এত অস্থির হইলে কেন? তোকে আমি দিয়ে আসবো। আপনাকে একটা পার্সোনাল প্রশ্ন করতে পারি? অবশ্যই। এত কিছু যে করলেন, এতে আপনার কি লাভ? মানে যারা নির্বাচনে দাঁড়াবে তারাও তো এত বড় একটা কাজ করবে না, আপনি করলেন কেন? মনের শান্তির জন্য। ওয়াও, গুড। আচ্ছা, এত টাকা কোথায় পেলেন? আমার একই প্রশ্ন ফারহান, তুই এত টাকা কোথায় পেলি? সব আল্লাহর দান। নীলা বাদ দে তো, ওর কাছ থেকে কথা বের করতে পারবি না, আমি পারবি না। জনি ভাইয়া, তুমি ওইদিকে যাও, আমি কথা বের করছি। জনি একটু দূরে অন্য কাজ করতে চলে গেল। এখন আমি আর নীলা হাইওয়েতে ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে আছি। মাঝে মাঝে 2-1টা করে গাড়ি যাচ্ছে, বাট ল্যাম্প পোস্টের আলোয় নীলাকে এত সুন্দর লাগতেছিল যে বলে বোঝাতে পারবো না। হালকা বাতাসে নীলার চুলগুলো এলোমেলো ভাবে উঠছে। মৃদু সুঘ্রাণ ভেসে আসছে নীলার শরীর থেকে। হা করে তাকে কি দেখছেন? কই কিছু না তো। আচ্ছা, আপনার কি কারোর সাথে রিলেশন আছে? অবশ্যই না। আপনার মতো একটা সুন্দর ছেলে রিলেশন নেই? এটা বিশ্বাস করা মুশকিল। তবে কিছুক্ষণের জন্য মেনে নিলাম আপনার রিলেশন নেই। এখানে একটা প্রশ্ন, আপনি তাহলে রিলেশন করেননি কেন? আপনার মতো সুন্দরী মেয়ে পায়নি বলে। ও মা, আপনার কথাই তো যে কোনো মেয়ে পটে যাবে। যে কারোর সাথে কথা বলার স্বভাব আমার নেই। এই কথা বলতে না বলতেই পিছন থেকে একটা বাইকে 2 জন ছেলে আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় নীলাকে দেখে একজন অন্যজনকে বলল, মালটা সেই হট, পুরাই মাথা নষ্ট। এই শহরে এমন এক পিসি দেখলাম, পুরাই অস্থির জিনিস। এই কথা শোনা মাত্রই মাথা গরম হয়ে গেল। আমার শার্টের হাতার মধ্যে সবসময় একটা রড থাকে। সেই রডটা বের করে প্রথমে যে বাইক চালাচ্ছিল তার মাথায় আঘাত করতেই বাইক থেকে পড়ে গেল 2 জন। ফারহান, ঝামেলা করো না প্লিজ, এদিকে তাকাও। এদিকে তাকাতে বলছি না, যেতে দাও ওদের, তোমার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। নীলা আমাকে আটকাতে না পেরে জনিকে ডাক দিলে জনি দৌড়ে এলো। নীলা জনিকে সব বললে জনি বলল, থাক ফারহান, আজকের মতো ছেড়ে দে। তুই নীলাকে বাসায় রেখে আয় তাড়াতাড়ি। কেন? যেটা বলছি সেটা কর। ওকে, আমি 2 মিনিট নীলাকে রেখে আসছি। না ভাইয়া, ফারহানকে এখান থেকে নিয়ে চলো। নীলার কোনো কথা জনি শুনল না, কারণ জনিও আমার মতোই একবার কাউকে ভালো না লাগলে তাকে মেরেই ছাড়বে। সো জনি নীলাকে নিয়ে গেল। আমি 2 জন ছেলের কাছে গেলাম। ছেলেগুলো বাইক থেকে পড়ে গিয়ে ব্যথায় ছটফট করছে। ওদের কাছে যেতেই দেখতে পেলাম ওদের শরীরে নখের আঁচড়ের দাগ, তা মারাত্মক জখম। তাই মনে খানিকটা সন্দেহ জমলো। ওদের 2 জনকে জিজ্ঞাসা করলাম, কোথা থেকে আসলে এত রাতে? সত্যি কথা বললে ছেড়ে দেবো। তখন 2 জন ছেলে যেটা বললো শুনে আমি চমকে উঠলাম। তখন ওরা বললো, কিছুক্ষণ আগে রাতের আধারে একা একটি মেয়েকে দেখে আমাদের দুজনের মনে খারাপ কিছু করার ইচ্ছে করলো মেয়েটার সাথে। এরপর আমরা বাইক থেকে নেমে মেয়েটাকে ধর্ষণ করে সেখানে রেখে চলে আসি। ধর্ষণ করার সময় মেয়েটা আমাদের হাত থেকে বাঁচতে নখ দিয়ে এসব দাগ করে দিয়েছে। 2 জন ছেলের মুখ থেকে এসব কথা শোনার পর মাথাটা তো পুরাই নষ্ট হয়ে গেল। কি চলছে এসব? এত ধর্ষণ চলে এখানে, আগে জানা ছিল না। তবে এগুলো কারোর সামনেই আসে না। আজকে আমি এদের না ধরলে হয়তো এই নিষ্ঠুর ঘটনাটাও চাপা পড়ে যেত। আমি 2 জন ছেলেকেই বললাম,
কোথায় মেয়েটাকে রেখে আসছিস, নিয়ে চল। ওরা দুজন আমাকে সেখানে নিয়ে গেলে শুধু দেখতে পেলাম একটা রক্ত মাখা ওড়না, মেয়েটা হয়তো চলে গিয়েছে। এবার দুজন ছেলেকে একটা জঙ্গলে নিয়ে গিয়ে একটা গাছের সাথে বেঁধে ফেলি। আমার ছেলেপেলে সবাইকে বাসায় পাঠিয়ে দিয়ে আমি দুইজনের সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। কেন নষ্ট করলি মেয়েটার জীবন? কি দোষ ছিল তার? মাত্র 5-10 মিনিট সুখের জন্য মেয়েটা সারা জীবনের সুখ কেড়ে নিলেই। ভাই ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিন। মাফ করে দিতাম যদি অন্য কোনো ভুল করে থাকতি, তবে এইটার জন্য তোদের কঠিন শাস্তি পেতে হবে। আমি ওই দুজন ছেলের গোপন অঙ্গে এলো পাথারিভাবে লাথি মারতে শুরু করে দেই। এক পর্যায়ে দুজন ছেলে জ্ঞান হারালো। আমি পাশে বয়ে যাওয়া নদী থেকে পানি এনে তাদের মুখে ছিটিয়ে দিতেই তাদের জ্ঞান ফেরে, আর তারা থরথর করে কাঁপতে থাকে। এরপর দুজন ছেলের হাত পা বেঁধে বস্তায় পুড়ে জীবন্ত অবস্থায় পানিতে ফেলে দেই। তখন রাত প্রায় 11টার কাছাকাছি। পকেট থেকে ফোন বের করে দেখি দিদি ফোন করেছিল 26 বারের উপরে। ফোন হাতে নিতেই আবারও ফোন। আমি রিসিভ করলাম। হ্যালো, বল। কোথায় তুই? কেন, কি হয়েছে? কেন কি হয়েছে মানে, রাত কয়টা বাজে দেখেছিস? দেখেছি তো। আবার বলে দেখেছি তো। এত রাত পর্যন্ত বাহিরে কেন তুই? এই তো একটু কাজ করলাম, এখনই বাসায় আসছি। ওকে, তাড়াতাড়ি আয়। এই বলে তিথি ফোন রেখে দিল। আমি যত তাড়াতাড়ি পারি বাসার দিকে যাচ্ছি। 12টার আগেই বাসায় পৌঁছে গেলাম। বাসায় ঢুকে প্রথমে চুপচাপ ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হতেই দেখি তিথি আমার রুমে। ও, তুই এসেছিস, ভালো হয়েছে। কেমন ভালো? আমার এখনই বাসায় যেতে হবে, সো আমার ব্যাগটা একটু গুছিয়ে দিবি? আমি পারবো না। কেন পারবি না? তুই এরকম কেন? আমি এইরকমই। আর প্লিজ ফারহান, ঈদটা এখানেই করে যা না। আমাকে পাগল পাইছিস? কেন, কি এমন হবে এখানে ঈদ করলে? এখানে ঈদ করলে আমার এলাকার ফ্রেন্ডগুলো অনেক কষ্ট পাবে। এমনিতেই ওদের সাথে অনেকদিন হলেও দেখা হয় না। আবার ঈদের মধ্যে যদি না যাই তাহলে আমাকে মেরেই ফেলবে ওরা। আর এখানে ঈদ না করলে যে আমি কষ্ট পাবো। চুপ করবি তুই? আচ্ছা, আমার ব্যাগ গোছানো লাগবে না, প্লিজ তুই এখান থেকে যা। এই বলে আমি ব্যাগ গোছানোর দিকে মনোনিবেশ করি। এমন সময় পেছন থেকে তিতি আমাকে জড়িত হলো। আমি তো পুরো হতবাক হয়ে গেলাম। এই কি করছিস? প্লিজ স্যার, মামি দেখলে খারাপ ভাববে। আমু যা ভাবার ভাববে, তবে আমি তোকে ছাড়ছি না আজকে। পাগলিটা বলে কি? আচ্ছা, কথা দিলাম ঈদের পর 2 দিন থেকে এসে পড়বো। বিশ্বাস করলাম না। তো তোকে বিশ্বাস করতে হলে আমার কি করতে হবে শুনে? আমার গালে এক কিস করতে হবে। এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। বেশি হলে বেশি, কম হলে কম। ভয় পাস না আমাকে, আমি কিন্তু অনেক খারাপ। এই কথা বলার সাথে সাথে দিদি আমার গালে হালকা করে চড় মেরে বলল, কি করবি তুই? হ্যাঁ, ভয় দেখাতে গিয়ে আমি নিজেই এখন ভয় পাচ্ছি। প্লিজ লক্ষ্মী বোন আমার, আজকের মতো ছেড়ে দে। আমি প্রমিস করলাম ঈদের 2 দিন পরে এসে পড়বো। 3 বার প্রমিস কর। প্রমিস প্রমিস প্রমিস। এবার হয়েছে তো। আমি ব্যাগ গুছিয়ে মামার সাথে দেখা করতে গেলে ওনারাও যেতে দিচ্ছে না। তবুও কারো কথা শুনলাম না, বাসা থেকে বেরিয়ে পড়লাম। তবে বাসা থেকে বের হওয়ার সময় তিথি গেটের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, যতক্ষণ পর্যন্ত আমাকে দেখা গিয়েছে। সো আমি গাড়ি খুঁজতে খুঁজতে সামনে দিকে যেতে থাকলাম। তবে একটাও গাড়ি পাচ্ছি না। বাসে যাবো, কোনো গাড়ি পাচ্ছি না। ঈদের আগের রাত, তাও কেমন যেন চারদিক নিশ্চুপ। হঠাৎ করে সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। ড্রাইভার আমার বাসার দিকেই যাচ্ছিল। আমি উঠে পড়লাম। ড্রাইভারের সাথে জমিয়ে আড্ডা দিতে দিতে যাচ্ছিলাম, ভালোই লাগলো। এমন সময় সামনে রেলপথ পড়লো। আমাদের আসার সাথে সাথে একটা ট্রেন আসতেছিল। দূরে দেখতে পেলাম বিকট আওয়াজ করে ট্রেনটা আসছে। তো আমরা সামনে যেতেই পারলাম না, একপাশে আটকা পড়লাম। এমন সময় দেখি পাশের রাস্তা থেকে একটা মেয়ে রেলপথে এসে মাঝামাঝি শুয়ে পড়লো। আমি তো অবাক হয়ে গেলাম, কারণ অনেক শুনেছি এইভাবে আত্মহত্যা করার কথা, তবে কখনো মুখোমুখি হয়নি। আমি গাড়ি থেকে নেমে মেয়েটার দিকে দৌড়ে যাচ্ছিলাম, কাছাকাছি এসেও পড়ছিলাম। ঠিক তখন চোখের পলক ফেলতে না ফেলতেই মেয়েটার উপর দিয়ে ট্রেনটা চলে গেল। ট্রেনের নিচে মেয়েটার শরীরের অংশ টুকরো টুকরো হয়ে আমার শরীরে এসে পড়ছে। কি এক নির্মম দৃশ্য। আমি 1 মিনিটের জন্য সেখানে থমকে দাঁড়িয়ে রইলাম। আমার ড্রাইভার এসে আমাকে ট্রেনে নিয়ে গাড়িতে বসিয়ে বলল, বাবু সাহেব, এখানে এখন পুলিশ আসবে, বহুত ঝামেলা হবে, আমাদের এখানে থাকা যাবে না। আমি তখনও কথা বলতে পারছি না, এক দৃষ্টিতে লাশটার দিকে তাকিয়ে রইলাম। এ কি ঘটে গেল চোখের পলকেই। যাই হোক, বাসায় পৌঁছলাম রাত 3টার দিকে। গিয়ে গোসল করতে গেলাম, কারণ আমার শরীরে রক্তে মাখামাখি। আম্মু জিজ্ঞেস করেছিল এত রক্ত কিসের, বাট কিছু না বলে রুমে এসে গোসল করে শুয়ে পড়লাম।
ফজরের আজানের সাথে সাথে বাইরে থেকে আমার ফ্রেন্ডগুলো আমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। কাঁচা ঘুম ছিল, তবু অনেক কষ্টে উঠে নিচে গেলাম। আমাকে সবাই জড়িত হলো, বললো তাড়াতাড়ি গোসল করে ঈদের কাপড় পরে বের হ। কেন, কোথায় যাবি তোরা? 50টা বাইক ম্যানেজ করা শেষ, ঈদের নামাজের আগে ঘোরাফেরা করব। এবার তো কোরবানি ঈদ, তাই ঈদের পরে কাজ থাকবে। আমি তাড়াতাড়ি আবারও বাসায় ঢুকে ফ্রেশ হতে শুরু করলাম, কারণ আমার এরকম ভাবেই ঘুরতে অনেক মজা লাগে। তাও আবার ঈদের দিন সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গি পরে আমার বাইক নিয়ে বের হলাম। যে সকালে মানুষের ঘুমই ভাঙেনি, সেই সকালে পুরো এলাকা কাঁপিয়ে সবার ঘুম ভেঙে দিচ্ছি। মেয়েরা এত বাইকের শব্দ শুনে বাসার ছাদে উঠে আমাদেরকে দেখছে। সুন্দর মিষ্টি বাতাস, সাথে অনেকগুলো ফ্রেন্ড। আমার বাইকে আমি একাই, বাকি সবার পেছনে একজন করে। আজ অনেকদিন পর মনের সুখে ঘুরতে পারতেছি। তবে মাঝে মাঝে রাতের ঘটনা মনে পড়লে চোখ ঝাপসা দেখি। আমার সময় তিথি ফোন দিল, তখন সবাই বাইক রেখে আড্ডা দিচ্ছিলাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। কি করছিস এত সকালে? একবার ফোন দিতেই রিসিভ। আর বলিস না, রাতে একটুও ঘুমাতে পারে নাই। কেন, আমার কথা মনে পড়ছে খুব, তাই না? মোটেও না। তাহলে কেন ঘুম আসেনি? বাদে তো ওসব পরে বলবো, ওখানে গিয়ে। ওকে। আচ্ছা, তোকে একটু পরে ফোন দিচ্ছি। এ বলে ফোন রেখে সিগারেট জ্বালালাম। এমন সময় আমার ফোনে আবার রিং বেজে উঠলো। ফোনটা পকেট থেকে বের করতে দেখি অচেনা নাম্বার। রিসিভ করতে ওপাশ থেকে চেনা কোনটা একটা মেয়ে বলল, ঈদ মোবারক। ঈদ মোবারক। তবে কে আপনি? নাম্বারটা অচেনা, তবে কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগছে। আমি নীলা, ভাইয়ের ফোন থেকে আপনার নাম্বারটা নিয়েছি। ও তুমি, কেমন আছো? এই তো ভালো, আপনি কেমন আছেন? ঠিক, আপনার হাতের ফোনটা যেমন আছে। মানে এটা আবার কেমন জবাব? তোমার মতো কিউট একটা মেয়ে স্পর্শ যে ফোনটা পাচ্ছে, ফোন অবশ্যই ভালো থাকারই কথা। তা আমিও আপনার ফোনের মতো ভালো আছি। বাবা, মন ভোলানো কথা। তবে আমার ফোন তো ভালো নেই, আমার ফোনের এই সমস্যা ওই সমস্যা। বুঝেছি। এত কিউট একটা মেয়ের স্পর্শ পেলে যে কাউরে সমস্যা হবে, আর ওইটা সাধারণ ফোন মাত্র। আপনি খুব মজার কথা বলেন। সব কথা তেরা বেকা জবাব দিতে ভালো লাগে। আচ্ছা, এখন রাখছি, একটু পর ফোন দেবো, কেমন? ওকে, মনে করি ফোন দিবেন কিন্তু। ওকে। নীলার ফোনটা রেখে আবার বাইক নিয়ে ছুটলাম। সবশেষে বাসায় ফিরলাম। তবে বাসার ভিতরে ঢোকার সময় ভেতর থেকে শুনতে পেলাম ভেতরে আব্বু আম্মু আমার বিয়ের ব্যাপারে কথা বলতেছে। আমি চুপি চুপি দরজাতে কান লাগিয়ে শুনতে থাকি। ছেলেটা কেমন যেন মাঝে মাঝে অদ্ভুত আচরণ করে, তাই ভাবছি ছেলেটাকে বিয়ে করিয়ে দেব। আমারও তাই মনে হয়। তাহলে এরা আমার উড়াউড়ি বন্ধ করতে চাচ্ছে। তাহলে তোমার ভাইয়ের সাথে কথা বলে দেখো, তিথিকে আমাদের ঘরের বউ করে আনতে পারলে অনেক ভালো হবে। মেয়েটা যেমন সুন্দরী তেমনই লক্ষ্মী। তুমি বলার আগেই ভাইকে বলছি, উনি তো রাজি। তাহলে তো হয়ে গেল, সময় করে একদিন তাহলে তাদের বাসায় যেতে হবে। আমি তো এখনই দরজাটা ধপাস করে খুলে ভেতরে এসে চিল্লাপাল্লা শুরু করে দেই। কিসের বিয়ে? কার বিয়ে? মানি না, মানবো না, এখনই আমি বিয়ে করব না। দিদিকে তো আরো না। চুপ বেয়াদব ছেলে। সে তুমি যাই বলো, বিয়ে তো আমি করছি না। দেখ, তোর বাবা কিন্তু হার্টের রোগী, তাকে বেশি চাপ দিস না। ঠিক তখনই আব্বু হঠাৎ করে বুকে হাত দিয়ে চিৎকার করে বলে উঠলো, ইস, বুকটা কেমন যেন ব্যথায় চিনচিন করছে। ওগো, তোমার কি হয়েছে? দাঁড়াও, আমি মালিশ করে দিচ্ছি। মনে ভাবলাম এদেরকে কেউ নাটক বা বাংলা ছায়াছবিতে নিচ্ছে না কেন? এরা তো খুব ভালো অভিনয় করতে পারে। ভয় দেখাচ্ছ নাকি? ভয় দেখাচ্ছি, তুই করবি। আমি আর কি করব? বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয় পাবো আর তোমাদের শুটিং দেখবো। চুপচাপ যেভাবে যা বলছি তাই কর। ওকে, তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো। আমার জীবনের উপর তো আমার কোনো অধিকারই নেই। এই বলে আমি চুপচাপ রুমে চলে আসলাম। ভাবছিলাম ঈদটা একটু ভালোভাবে কাটাবো, কিন্তু সেটা আর হলো না। ঈদের নামাজ শেষ করে সারাদিন অনেক কাজ করার পর সন্ধ্যা থেকে ফ্রেশ, ফোনটা হাতে নিতেই তিথির ফোন। হ্যালো। বল। বাসায় কি চলতেছে শুনেছিস? না, কেন, কি হয়েছে? তোর আর আমার বিয়ে নিয়ে বাসায় তো পুরো হই হুল্লোড় বেজে গিয়েছে। তো আচ্ছা, তোর কি মনে হয় আমি তোকে বিয়ে করব?
কেন বিয়ে করবি না আমায়? ভুলেও ভাববি না আমি তোকে বিয়ে করব। কেন, আমাকে তোর ভালো লাগে না বুঝি? ভালো লাগার কথা যখন উঠেছে তাহলে শোন, আমি নীলাকে পছন্দ করি। আমাকে পছন্দ করিস না? করি তো, তবে বোন হিসেবে। ও আচ্ছা, রাখছি, ভালো থাকিস। আর শোন, বাসায় বলবি আমাকে তোর ভালো লাগে না, ওকে? আমি কেন বলতে যাব? তোর সমস্যা তুই বল গিয়ে, আমাকে বলছিস কেন? তুই তো জানিসই আব্বু হার্টের রোগী, কখন কি হয়ে যাবে তাই বলি না। তাহলে আমাকে বললেও লাভ নেই। এই বলে তিথি ফোন রেখে দিল। বুঝতেছিলাম না কি করব, এমন সময় নীলার ফোন। অনেকক্ষণ থেকে আপনাকে ফোন দিচ্ছি, তবে ওয়েটিং পাচ্ছি। ও বলো। সেদিন দুজন ছেলে আমাকে ট্রিস করছিল বলে আপনি এত রেগে গিয়েছিলেন কেন? এমনি তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমি সেই একই কাজ করতাম। ও, অন্য কেউ থাকলে একই কাজ করতেন? আমি চুপ করে এলাম। কি হলো, চুপ কেন বলেন? জানি না। আপনি কি আমাকে পছন্দ করেন? আমি হ্যাঁ বলতে গিয়েও আবার চুপ হয়ে গেলাম। কেউ কি আছেন? চুপ কেন, কিছু তো বলেন। হ্যাঁ পছন্দ করি, তো কি হয়েছে? সত্যি? সত্যি। আপনি আমার সাথে দেখা করতে পারবেন? ওকে, কালকে আমি মামা বাসায় যাবো, তারপর তোমার সাথে দেখা করব। আচ্ছা। ওকে, এখন রাখছি, পরে কথা বলবো। এ বলে ফোন রেখে দিয়ে সিগারেট কিনতে বাইরে চলে গেলাম। রাত প্রায় 4টা বেজে গেছে। মাথাটা কেমন যেন গরম হয়ে রয়েছে। দোকান থেকে সিগারেট কিনে সিগারেট খেতে খেতে বাসায় আসছিলাম। এমন সময় আমার এক পাড়াপড়শি কাদের কাকা আমার পাশ দিয়ে যাওয়ার সময় আমাকে বলে উঠলো, খুব বড় হয়ে গিয়েছিস, বড়দেরকে সেফ দিতেও শিখিস নাই। সরি কাকা, ভুল হয়ে গেছে, দেখতে পাইনি। দেখতে পাবি কেমন করে, তুই তো আকাশ দিয়ে উঠছিস শুনতেছি। ভালোভাবে কথা বলো, মেজাজ এমনিতেই গরম হয়ে রয়েছে। ও মা, কি করবি, তুই ভয় দেখাস নাকি? তখনই সিগারেটে এক টান দিয়ে সব ধোয়া কাকার মুখের উপর দিয়ে বললাম, কেমন কাকা তুমি, নিজেই নিজের সম্মান নষ্ট করতেছো। বেশি পাকনামি করবে না, তুমি আমার নিজের আপন কাকা নাও, এটা মনে রাখো। বাপ রে বাপ, তোর বাপ আমাকে দেখে সিগারেট সেফ দেয়, আর তুই তার ছেলে, বিশ্বাস হচ্ছে না। এই কথাটা বলতে না বলতে সেই কাকার নাকে এক ঘুষি মেরে বসি। রক্ত যেন চিত্রে আমার শরীরে এসে পড়লো। রাতের আধারে ভালোভাবে দেখতেও পারছি না, তাও ইচ্ছে মতো মারলাম কতক্ষণ। হঠাৎ করে পেছন থেকে কে যেন আমার মাথায় আঘাত করলো। আমি তখনই জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতে দেখে আমি হসপিটালের বেডে শুয়ে আছি। কি করেছিলি? কাদের সাথে যে কাদের আর তার ছেলে মিলে তোকে এইভাবে মেরেছে? আমি খেয়াল করলাম আমার শরীরে অনেক দাগ, তার মানে আমি জ্ঞান হারানোর পরও আমাকে মেরেছে অজ্ঞান অবস্থায়। তখনই জনের ফোন। হ্যালো, হসপিটাল থেকে পারলে নিচে নাম, আমি আমার ছেলেপেলে নিয়ে এসেছি, হসপিটালে এনেছে। কোন কাদের তোকে মেরেছে তাকে তুলে নিয়ে যাব, কাদেরের লাশ কুত্তা দিয়ে খাওয়াবো। বুঝলাম না, সামান্য বিষয় নিয়ে এত কিছু হয়ে যাবে। যাই হোক, আমার বেশি ক্ষতি হয়নি। আমি বেড থেকে উঠে নিচে যাচ্ছিলাম, আমার পেছন থেকে আব্বু আমাকে টেনে ধরলো। কোনোভাবে সেখান থেকে নিচে নেমেই জনের বাইকের পেছনে বসে বললাম, চল এবার। কাদের কালকে আমায় বলেছে আমি নাকি আকাশ দিয়ে উড়ি, আজকে কাদেরকেও আমার সাথে আকাশে নিয়ে যাব। জনিকে নিয়ে কাদেরের বাসায় গেলাম কাদেরকে উঠিয়ে আনতে। তবে আমাদের আসার খবর পেয়ে কাদের সাথে ছেলে সহ দুজন বাসা থেকে পালিয়ে গিয়েছে। জনিকে বললাম, থাক আজকের মতো বাদ দে, নেক্সট টাইম যদি এমন হয় তাহলে তোকে ফোন দেবো। ওকে ফোন দিবি কিন্তু। জনিকে বিদায় করে দিয়ে আমি বাসায় আসলাম। শরীরটা খুব দুর্বল, তা আম্মু বিছানা করে দিয়ে আমাকে ঘুম আসছে বললো। আমিও বাচ্চাদের মতো বিছানাতে শুয়েই ঘুমিয়ে পড়ছি। সন্ধ্যা থেকে ঘুম ভাঙলো, খেয়াল করলে আমার চুলগুলো কে যেন টিপে দিচ্ছে। খুব আরাম লাগতেছে, তাই আর চোখ খুললাম না। চোখ খুললেই চোখগুলো আর টিপে দেবে না। তবে মনে মনে ভাবছি, কি এটা, নিশ্চয়ই কোনো মেয়ে হবে, কারণ হাতটা খুব নরম ছিল। যাই হোক, ধৈর্য ধরে আর থাকতে পারলাম না, তাই চোখ খুলে ফেললাম। আমি চমকে গেলাম, এ তো তিথি। কিরে তুই এখানে কি করিস? হবু স্বামীর মাথা টিপে দিচ্ছি। মানে কি, আর তুই কখন আসলি? একটু আগে। তুই কি বলছিস এগুলো? কে কার হবু স্বামী? কেন জানিস না বুঝি? কই না তো। একথা বলতে না বলতেই তিথি আমাকে লম্বা একটা লিপ কিস করে আমার ঠোঁটে হালকা ফিরে ফেললো। আমার তো জ্ঞান হারানোর মতো অবস্থা। এ কি করলো তিথি? আম্মু, আম্মু। চুপ চুপ, আম্মুকে ডাকলে খবর আছে। কি করবি তুই? হ্যাঁ কি করবো দেখবি? দেখি। তখন তিথি আবারও কিস করতে থাকলো।
আমি আর সহ্য করতে না পেরে নিচে চলে আসলাম। এসে আম্মুর কাছে বসে রইলাম। আম্মুকে বললাম, তুমি তিথিকে আমার রুমে যেতে দিচ্ছ কেন? কেন? ও কি করেছে? কি করে নাই তাই বলো। যাক বাবা, বাদ দে, কিছুদিন পর তো তোরই বউ হবে। দূর, তুমিও শুরু করে দিয়েছো। এ বলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। নীলের কথা খুব মনে পড়ছিল। আজ তিথির জায়গায় নীলে থাকলে কতই ভালো হতো। নীলাকে ফোন দিলাম। হ্যাঁ নীলা, কই তুমি? অমিত বাসায় কেন? বাসা থেকে বের হও, আমি তোমার বাসার মোড়ে বাইক নিয়ে তোমার জন্য অপেক্ষা করছি। ওকে, 2 মিনিট, আমি আসছি। 2 মিনিটও লাগেনি নীলা আসতে। নীলা ঠিক মতো রেডি হতেও পারেনি, বুঝতেই পারছি। নীলার চুল ঠিক করতে করতে আমার বাইকের পেছনে উঠে পড়লো। আমি নীলাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। কি ব্যাপার, হঠাৎ এমন ভাবে নিয়ে আসলি? তখন আমি নীলাকে আমার বিয়ের বিষয়ে সব কথা খুলে বলি। সব শুনে নীলা চুপ করে রইলো। ভালোবাসো আমায়? অনেক। আমার সাথে পালিয়ে যেতে পারবে? পারবো। সত্যি পারবে তো, নাকি পরে সমস্যা করবে? বললাম তো আমি রাজি। আপনি যখন বলবেন আমি তখনই চলে আসবো। আচ্ছা, আমাকে একটা কিস করবা? করতে পারি, বাট বলে নিলেন কেন? তখন দিদি আজকে আমাকে কিস করছে। যখন কিস করেছে তখন তোমার চেহারা আমার সামনে ভেসে উঠছিল, তাই তোমার সাথে দেখা করতেই ছুটে চলে আসলাম। ওকে দিচ্ছি, তবে আমি না বলা পর্যন্ত চোখ খুলবেন না। ওকে। তারপরও বিশ্বাস নেই। এই বলে নীলা ওর হাত দিয়ে আমার চোখ আটকে দিয়ে এরপর আলতো করে আমার ঠোঁটে ঠোঁট লাগালো। এতে আমার পুরো শরীর ঘেমে একদম শেষ। এরপর আমার চোখের উপর থেকে হাত সরাতেই রেস্টুরেন্টের বাইরে থেকে জনি, মানে নীলার ভাইয়ের এক ক্লোজ ফ্রেন্ড, আমাদের এসব কিছু দেখলো। আমি ছেলেটার দিকে তাকাতেই ছেলেটা চুপচাপ চলে গেল। নীলা ভয়ে ভয়ে বলল, যদি ভাইয়াকে আমাদের ব্যাপারে সব বলে দেয় তাহলে কেমন হবে? যা হবার হবে, পরে দেখা যাবে। কেন, ভয় পাচ্ছ নাকি? আপনাকে হারানোর ভয় পাচ্ছি, তাছাড়া আমার কোনো ভয় নেই। কিছু হবে না, চিন্তা করো না। আমি সুযোগ বুঝে বাসা থেকে চলে এসে তোমাকে নিয়ে যাব। আচ্ছা চলো, তোমাকে নামিয়ে দিয়ে আসি। নীলাদের বাসার অনেকটা আগেই বাইক থেকে নামিয়ে নীলাকে একটা রিক্সা উঠে দিলাম। তবে আমিও মনে মনে ভাবতেছি, নীলার আর আমার কথা যদি জনের কান পর্যন্ত যায় তাহলে আমি নীলাকে হারাবো তো হারাবো, সাথে তিথিকেও হারিয়ে ফেলবো। অবশ্যই তিথিকে হারিয়ে ফেললেও আমার কোনো সমস্যা নেই, কারণ তিথিকে ছোটোবেলা থেকেই বোনের নজরেই দেখে আসছি। হুট করেই বউ অসম্ভব। ওইভাবে তিথির উপর আমার ফিলিংস কাজ করে না। যে এখন যা করব সব ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করতে হবে। বাসা থেকে তিথির সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে, এমনকি বাসায়ও বিয়ের সব কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। 2 দিন পর বিয়ে। আমার তো আগে থেকেই প্ল্যান করা যে বিয়ের আগের রাতে নীলাকে নিয়ে পালাবো। এমন সময় তিথির ফোন আসলো। হ্যাঁ বলো। এভাবে কথা বলছো কেন? আচ্ছা শোনো, আমার কিছু শপিং করতে হবে। তুমি কি আমার সাথে যেতে পারবে? না। ও আচ্ছা। এটুকু বলেই তিথি ফোন কেটে দিল কিছুক্ষণ পর। কি রে ফারহান, তোর শপিং করতে হবে না? না, আর আমার তো সবকিছু আছেই। ওগুলাই হবে না, আমি কিছু টাকা দিচ্ছি। তিথিকে এসেছে, তিথিকে নিয়ে শপিং করে দিয়ে তোর সবকিছু কিনে নিয়ে আয়। মনে মনে ভাবলাম এই ব্যাপার। তিথি ভালোভাবেই জানতো আমি আব্বুর মুখের উপর কথা বলতে পারি না, তাই ফাজিল মেয়েটা আব্বুকে দিয়ে আমাকে রাজি করালো। কি আর করার, এখন যেতে তো হবেই। সো তিথিকে নিয়ে শপিংয়ে বেরিয়ে পড়লাম। খেয়াল করলাম তিথি নিজের জন্য জিনিস কম কেনে, আমার জন্য বেশি কিনছে। ওই তো শপিং তুই কর, আমারটা করার দরকার কি আছে? দরকার আছে। কি দরকার? তোর জন্য জিনিস কিনতে ভালো লাগে আমার। এই কথা শুনে আমি আর একটা কথাও বললাম না, কারণ তিথি আমরা নীলের সব কথা জানে। তবুও আমার প্রতি তার এত ভালোবাসা। আমার প্রতি তিথির ভালোবাসা দেখে মাঝে মাঝে আমি নিজেই ইমপ্রেস হয়ে যাই। শপিং শেষ করে বাসায় ফিরছিলাম, এমন সময় তিথি বলে উঠলো, এই ফারহান, ছোট করে একটা কিস করবি? সেই দিন আমি দিয়েছিলাম, আজ অন্তত তুই দে। কি দরকার শুনে? থাক, লাগবে না। গুড গার্ল। তিথিকে বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। নীলের সাথে আমার প্রায় সব সময় ফোনে কথা হয়। সন্ধ্যার দিকে ছাদে অনেকগুলো সিগারেট নিয়ে বসে একটার পর একটা সিগারেট শেষ করি আর নীলের সাথে ফোনে কথা বলি। আজও তার ব্যতিক্রম হলো না। আজকের প্রতিদিনের মতো ছাদে বসে নীলের সাথে কথা বলছি। এমন সময় তিথি বারবার ফোন দিচ্ছে। আমি নীলের ফোন কেটে দিয়ে তিথিটা রিসিভ করলাম। তোকে বলছি না দরকার ছাড়া ফোন দিবি না? দরকার আছে। ও, দরকার আছে বুঝি। আচ্ছা শুনি, কি দরকার তোর?
তোকে খুব মিস করছি। আর আমার কেন জানি না মনে হয় তোকে আমি হারিয়ে ফেলবো। আর কিছু বলবি? এতটা অবহেলা করিস না। এখনো বাসার বাহিরে আমার বিয়ের প্রস্তাব নিয়ে অনেক লোক দাঁড়িয়ে থাকে। ও, তাহলে ওখান থেকে একটা বিয়ে করে নে না। অন্য কাউকে বিয়ে করার থাকলে এতদিন তোর পিছনে কুত্তার মতো গুড়গুড় করতাম না। আর তোর কাছে হয়তো নীলা সুন্দরী, কিন্তু অন্য কাউকে জিজ্ঞেস করিস নীলা আর আমার মাঝে কে সুন্দর বেশি, তাহলে সঠিক উত্তরটা পেয়ে যাবি। সুন্দরী বলে এতটা অহংকার করা ঠিক না। আর আমি সুন্দর নিয়ে কথা বলি নাই। অহংকার? তুই আমাকে মানুষ মনে করলে তবেই তো আমি অহংকার করব, কিন্তু তুই তো আমাকে মানুষই মনে করিস না। একটা মানুষকেও এতটা কষ্ট দেয় না যতটা তুই আমাকে দিচ্ছিস। আমি চুপ করে রইলাম, কারণ তিথি ভুল কিছু বলেনি। তৃতীয় কিছুক্ষণ চুপ করে এলো। তবে ও যখন চুপ ছিল তখন আমি ফোনের ওপাশ থেকে চাপার কান্নার শব্দ পেয়েছি। তেমন তিথি কান্না করছে। তিথি তখন বলে উঠলো, সরি তোকে এত রাতে ফোন দিয়ে ডিস্টার্ব করার জন্য। সরি নীলার সাথে কথা বলায় বাধা দেওয়ার জন্য। সরি তোর মনে কষ্ট দিয়ে এত কথা শোনানোর জন্য। সরি তোর একটা ফোনের জন্য রাত ভোর অপেক্ষা করার জন্য। সরি তোকে এতটা ভালোবাসার জন্য। কাঁদতে কাঁদতে এগুলো বলেই ফোন রেখে দিল। আমাকে কথা বলার কোনো সুযোগই দিল না। আমি তিথিকে তখন আবার ফোন দিলাম, তবে ও ফোন বন্ধ করে রেখেছে। তিথি এসব কথা এমনভাবে কাঁদতে কাঁদতে বলেছে যে আমার শরীরের লোম সব দাঁড়িয়ে গেছে। আমি দাঁড়াতেও পারছি না। এমন সময় নীলার ফোন। আমি ফোনটা কেটে আমার ফোনও অফ করে রাখলাম। অনেকদিন হলো ছাদে ঘুমাই না। আগে নেশা করতাম, যখন তখন বেশিরভাগ ছাদেই ঘুমাতাম। ছাদে আমার ছোট্ট একটা চৌকির মতো কাঠের সুন্দর একটা বিছানা আছে। ভাবলাম আজ আর নিচে যাবো না, ছাদে এই চারটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো। চৌকিতে শুয়ে একটা সিগারেট জ্বাললাম, ফোনটা অন করে ফ্লাইট মোড চালু করলাম যাতে কারো ফোন না আসে। তারপর একটা গান ছেড়ে দিলাম ফোনে। 4টার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। কখন যে সিগারেট শেষ করে ঘুমিয়ে পড়ছি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠতেই নিচে অনেক চিৎকার চেঁচামেচি শুনতে পেলাম। মানুষ মারা গেলে যেমন চিৎকার চেঁচামেচি করে ঠিক তেমন। এমন চিৎকার শুনে বুকের ভেতরটা ধপাস করে উঠলো। আর কি হলো সেটা দেখতে আমি দৌড়ে নিচে নামলাম। আর নিচে নেমে যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার চোখ তো একদম কপালে উঠে গিয়েছে। ঘুম থেকে উঠে দৌড়ে নিচে নেমে গিয়ে দেখতে পেলাম পাশের বাসার মেয়েটা আমাদের বাসার সামনের গাছটাতে গলায় রশি দিয়ে ফাঁসি দিয়েছে। আমি তো পুরো হতবাক, কারণ মেয়েটা অনেক ভালো ছিল। দেখা হলে ভাইয়া ছাড়া কথা বলতো না, সবসময় হাসি মুখে থাকতো। কি এমন হয়েছে এই মেয়েটার এমন করলো? লোক মুখে শুনলাম একটা এই মেয়েটার পেটে বাচ্চা ছিল। এটা শুনে মেয়েটার মেয়েটার সাথে ব্রেকআপ করে দিয়েছে, এই জন্য মেয়েটা আত্মহত্যা করছে। আমার ফ্রেন্ডদেরকে ফোন দিলাম, বললাম সবার মুখে যা শুনছি এটা কি সত্যি? মানেটা কি তাড়াতাড়ি বল। আমার রাগ দেখে সবাই ভয়ে কাঁপতে থাকলো। সব সত্যি। আর ছেলেটা তোর আমার এখানে সবার ফ্রেন্ড, তাই বাদ দে এসব। তোর সাহস তো কম না, আমার চোখের দিকে তাকা। চিনিস আমাকে? একটা মেয়ের জীবন নষ্ট করছে আর সে আমার ফ্রেন্ড বলে ছেড়ে দেবো? তাহলে কি করবি? কি করবো পরে বুঝবো, আগে বল আমার কোন ফ্রেন্ড, এখানে কি আছে? না, ও তো আসেনি। রবিন এই কাজটা করেছে। রবিন আমার এত ক্লোজ ফ্রেন্ড, তাও এমনটা করলো? আমি রবিনকে খুঁজতে বেরিয়ে পড়লাম। রবিনের ভাগ্য ভালো ছিল না, তাই ও নিজে আমার সামনে পড়ে গেল। ও ভাবছে আমি কিছুই বলবো না বা কিছুই জানিই না। কিরে ফারহান, একা একা কই যাস? আরগুলা কই? আরগুলাকে পিছনে রেখে আসছি, তুই একটু আমার সাথে চল তো, সামনে একটু কাজ আছে। রবিনকে নিয়ে একটা নির্জন জায়গায় গেলাম, যেখানে 2 দিনের মধ্যে কেউ আসবে না। কিরে ফারহান, এমন এক নির্জন জায়গাতে তোর আবার কিসের কাজ? মেয়েটার কি দোষ ছিল? কোন মেয়েটা? তখন কানের নিচে ঠাটিয়ে একটা চড় মারলাম। কিরে মারছিস কেন? মেয়েটা আত্মহত্যা করেছে, তাতে আমার কি? আমি বলেছিলাম নাকি আত্মহত্যা করতে? বোকার মতো কথা বলবি না। কারো কথায় কেউ আত্মহত্যা করে না, কিছু লোক আত্মহত্যা করতে বাধ্য করে। মেয়েটা মরে গিয়ে ঠিক কাজ করছে, কারণ মেয়েটা বুঝে গিয়েছে তার আর বেঁচে থাকার অধিকার নেই, যেমন এখন তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। এটুকু বলা শেষ হতেই দেরি হয়েছে, তবে মার শুরু করতে দেরি হয়নি। প্রথমে গোপন অঙ্গের লাথি মেরে অজ্ঞান করে দিই, পানি দিয়ে আবার জ্ঞান ফিরলাম। এরপর আবার সেই একই জায়গাতে অনেকটা শক্তি দিয়ে লাথি মারলাম। সাথে রবিন চিৎকার করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে রবিনের লাশটা বস্তায় পড়ে এক জায়গাতে পুঁতে রাখি। এটা আমার 6 নম্বর মার্ডার। বাসায় যে ফ্রেশ হলাম, কাল আমার বিয়ে। কি সময় কি ঝামেলা,
আমি আজকে নীলাকে নিয়ে পালিয়ে যাবই। নীলাকে ফোন দিয়ে রেডি থাকতে বললাম। রাতের দিকে ব্যাগ গোছানো শুরু করছি, কিছুক্ষণ পর বাসা থেকে বের হব। এমন সময় তিতির ফোন। চলে যাচ্ছিস তাই না? কোথায় যাচ্ছি আমি? আমি সব কিছু জানি। আজ তুই নীলাকে নিয়ে পালিয়ে যাবি তাই না? ওকে, সমস্যা নেই। তোকে আমি প্রচুর ভালোবাসি, তাই তুই সুখী থাকলে আমিও খুশি। চলার পথে ভুল বেয়াদবি মাফ করিস। যাই হোক, ভালো থাকিস, নিজে যত্ন নিবি, কিন্তু প্লিজ নীলাকে আমার মতো কষ্ট দিস না। বাই। এটুকু বলেই ফোন রেখে দিল। আমি বিছানায় বসে পড়লাম আর ভাবতে লাগলাম আমার একার জন্য অনেকের হাসি মুখ নষ্ট হয়ে যাবে, আর তার মধ্যে আব্বু আবার হার্টের রুগী। তাই নীলাকে ফোন দিয়ে বলার সাহস হয়নি যে আমাদের প্ল্যান ক্যান্সেল, তোমাকে বিয়ে করা সম্ভব না, আমার জন্য তিথি পারফেক্ট। এইসব কথা নীলাকে বলতে পারবো না, তাই ফোনটা অফ করে রাখলাম। চুপচাপ দুটো ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে সুন্দর করে পরিপাটি হলাম জামাইয়ের মতো। আমাদের বাসার সবাইকে বললাম যে তোমরা গাড়ি নিয়ে আগে যাবা, যে বলবা ফারহান আসেনি, এই বিয়ে হবে না। তখন আমি বাইক নিয়ে তিথিদের বাসায় ঢুকবো। এমন করলে কি হবে তাই? কি একটা ভাবছো হবে, তুমি বুঝতেছো? ও আচ্ছা, তুই যেহেতু আমাদের কথা মতন তিথিকে বিয়ে করেছিস, তাহলে আমরা তোর জন্য এইটুকু তো করতেই পারি। আমাকে একটা কিস দিয়ে আমার মতো করে বাইকটাকে ফ্রেশ করলাম। এরপর গাড়ি নিয়ে আমার কথা মতো একে একে সবাই বিয়ে বাড়ি ঢুকলো আর বললো ফারহান আসবে না। তখন তিতির বাসার লোকেরা অবাক হয়ে গেল, তবে তিতি এক ফোঁটাও অবাক হয়নি, কারণ ও জানতো আমি আসবো না। তারপরেও বিয়ের সাজে আমার জন্য বসেছিল মিথ্যা আত্মবিশ্বাস নিয়ে। আমি আসবো বলে ভাবা যায় কতটা ভালোবাসে মেয়েরা আমাকে। আমার ফ্যামিলির মুখে সবাই যখন শুনলো আমি আসবো না, তখন তিতির শাড়ির আসলে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে রুমে চলে যাচ্ছিল। এমন সময় আমি বাইকের পিক আপ দিতে দিতে অনেক শব্দ করে বিয়ে বাড়িতে ঢুকলাম। তিতি আমাকে জামাইয়ের সাজে দেখে এতটা খুশি হয়েছিল যে আমি আজ পর্যন্ত কারো এমন খুশি দেখিনি। তিতি দৌড়ে আমার কাছে এসে সবার সামনে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম তুই আসবি। তিতিকে চুপচাপ বিয়ে করে ফেললাম। বিয়ের পর তিতিকে এক্সট্রা কোনো ভালোবাসা দেয়নি, শুধুমাত্র বউয়ের অধিকারটা পেয়েছে। তবে তিথি আমাকে প্রচণ্ড ভালোবাসতো। আমার মাথা গরম থাকলে অযথা তিথিকে বকাঝকা করতাম, তবু তিথি আমার মুখের উপর একটা কথাও বলতো না। আমার সব অত্যাচার মুখ বুঝে সহ্য করতো। বিয়ের কিছুদিন পর হঠাৎ একদিন নীলার সাথে দেখা হতে দেরি হয়েছে, তবে নীলা আমাকে মারতে দেরি করেনি। আমার গালে দুটো থাপ্পড় মেরে কেঁদে নীলা নিজেই কেঁদে দিল। প্লিজ বোঝার চেষ্টা করো, তিথি আমাদের ফ্যামিলির, আমার জন্য দুই ফ্যামিলির সম্পর্ক নষ্ট হয়ে যেত যদি সেদিন তোমাকে নিয়ে পালিয়ে যেতাম। তাহলে কেন বড় বড় কথা বলেছো তখন? কেন আমাকে মিথ্যা আশা দিয়েছো? তুমি জানো আমি বিষ পান করে হসপিটালে ভর্তি ছিলাম, আর তুমি ওইদিকে বিয়ের মজা নিচ্ছিলে। যাই হোক, ভালো থেকো। এইটুকু বলে নীলা দৌড়ের উপর হেঁটে চলে গেল। একবারের জন্য পিছন ফিরে তাকায়নি, না তাকানোটাই স্বাভাবিক। নীলা হয়তো আমাকে বেইমান স্বার্থপর ভাবছে, তবে নীলা যদি আমার জায়গায় থাকতো তাহলে বুঝতো কতটা চাপের মধ্যে ছিলাম আমি। যাই হোক, এখন তো আর কিছু করারও নেই। জনিও এখন আমার সাথে আর যোগাযোগ করে না। এভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ আমার অনেক জ্বর হয়। সেই তিথি সারা রাত না ঘুমিয়ে আমার যত্ন নিয়েছে। তিথি ভাবছিল আমি হয়তো ঘুমিয়ে পড়ছি, তাই মাঝে মাঝে আমার ঠোঁটে আলতো করে কিস করতো। মাঝে মাঝে ভাবতাম মেয়েটা অনেক ভালো, আমাকে কত ভালোবাসে, আবার আমার সব কথা মুখ বুঝে সহ্য করে। তিথির জায়গা অন্য কোনো মেয়ে হলে বিয়ের পর দিনে আমাকে ছেড়ে দিত। এভাবে আরও কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে একদিন তিথি মাথা ঘুরে পড়ে যায়। হসপিটালে নিয়ে গিয়ে জানতে পারলাম তিথি মা হতে চলেছে, আর আমি বাবা। কি এক দারুণ অনুভূতি হচ্ছিল, তখন বলে বোঝাতে পারবো না। তিথি হসপিটালের বেডে শুয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি তিথির কাছে গেলাম। সব কিছু মিলে তুমি খুশি তো? খুব খুশি। ভালো। আচ্ছা, আমি কি বাসায় যেতে পারবো এখন? একটু পরে নিয়ে যাব। আর শোন, তুই কিন্তু বাসায় গিয়ে একটা কাজও হাত দিবি না, সব কাজ আমি করবো, ওকে? আরে পাগল নাকি? তুমি করবে কেন? তুমি তো হাত ধুয়ে খেতে বসো না, আমাকে তোমার হাত ধুয়ে দিতে হয়। আর তুমি করবে কাজ, আমি আস্তে আস্তে করে নিব, সমস্যা নেই। ভয় পাস না তুই আমাকে, বললাম না কোনো কাজে হাত দিতে হবে না, পারবিও না, মনে থাকবে। আমাকে একটু জড়িয়ে ধরবে? লাস্ট কবে জড়িয়ে ধরছিলে মনে নেই, আজ একটু জড়িয়ে ধরবে প্লিজ? এভাবে বলছো কেন? ওকে, কাছে আসো। এরপর হালকা করে জড়িয়ে ধরলাম, কারণ বাবু ব্যথা পেতে পারে। এভাবে এদিকে বাসায় নিয়ে আসলাম। বাসায় আসার পর আমি আমার সকল ধরনের কাজকর্ম ছেড়ে দিয়ে সবসময় তিতির পাশে বসে থাকতাম। তিতি ঘুমালে আমি মেঝেতে বসে তিতির চুলগুলো ঠিক করে দিতাম, প্লাস
গ্লাসে সবসময় পানি রেখে দিতাম, কখন ঘুম থেকে উঠে পানি খুঁজবে এইভাবে। জীবনে কখনো নিজের কাপড় ধুয়ে দেখিনি, এখন তিথির কাপড়গুলো আমিই ধুয়ে দিই। আমার কাপড় ধোয়া দেখে দিদি প্রায় সময় হেসে হেসে বলতো, খুব সুন্দর হচ্ছে, একদম মেয়েদের মতো করে কাপড় ধুতে পারো দেখা যায়। বাসার বাজার করতে বাইরে গেলাম, এমন সময় তিথির ফোন। কি হয়েছে, কোনো সমস্যা? বাসায় আসবো? কোনো সমস্যা নেই, তবে বাসায় আসার সময় আমার জন্য অনেকগুলো তেঁতুলের চাটনি নিয়ে আসবে। কতগুলো? অনেকগুলো। ওকে, নিয়ে আসবো। তবে আমি আসার আগ পর্যন্ত বিছানা থেকে উঠবে না, ওকে? কিছুক্ষণ পর আম্মু ফোন দিল। আমি তখন তিথির জন্য চাটনি কিনছি। হ্যালো, কই তুই? তিথির ব্যথা উঠেছে, হয়তো ডেলিভারির সময় হয়ে আসছে। তুই তাড়াতাড়ি বাসায় আয়, তিথিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এই কথা শোনা মাত্রই দৌড়ে বাসে এসে দেখি তিথি ব্যথায় কান্না করছে। তিথির অবস্থা দেখে আমিও নিজেই ভেঙে পড়লাম। এখন ভেঙে পড়লে চলবে না, তিথিকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। দিদিকে হসপিটালে নিয়ে গেলাম। যখন দিদিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছিল তখন দিদি আমার হাত ছাড়ছিল না। দিদি তখন বলল, আমাকে কথা দাও, আমার কিছু হয়ে গেলেও তুমি ভেঙে পড়বে না, আগের মতোই হাসি খুশি থাকবা। আমার কিছু হলে নীলাকে জীবন সঙ্গী করে নিও। শুনেছি নীলা তোমার জন্য এখনো বিয়ে করেনি। মেয়েটা তোমাকে অনেকটা ভালোবাসে। আমার কথা মনে পড়লে আকাশের দিকে তাকিয়ে থাকবা, আমিও তোমাকে আকাশ থেকে দেখব। সত্যি বলতে তোমাকে আমি অনেক ভালোবাসি। জানি না তুমি বুঝেছো কি না, তবে আমি না থাকলেও নিজের যত্ন নেবে কিন্তু। দিদির মুখে এসব কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না। আরে কিছু হবে না তোমার, আমি আছি তো। দিদি আমার গালে কিস করতে থাকে। এরপর দিদিকে রুমে নিয়ে গেল। আমি রুমের বাইরে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর বাচ্চার কান্নার শব্দ পেলাম। ডাক্তার এসে যেটা বললো সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আপনার মেয়ে হয়েছে, তবে মাকে আমরা বাঁচাতে পারিনি, সরি। এটা শোনা মাত্রই ডাক্তারের কলার ধরে অনেকটা উঁচু করে ফেলে দিলাম। ভিতরে গিয়ে দেখি দিদিকে সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। মুখের উপর থেকে সাদা কাপড় সরাতেই দেখি তিথি শান্তিতে ঘুমাচ্ছে। আমার চোখ বেয়ে পানিগুলো টপ টপ করে তিথির মুখের উপরে পড়ছে। অসহায়ের মতো তিথির লাশের পাশে বসে রইলাম। আমার মেয়েটা একদম মায়ের মতোই হয়েছে। নাম রেখেছি তিশা। তিথির মৃত্যুর কিছুদিন পর বাসা থেকে আমাকে জোর করে নীলার সাথে বিয়ে পড়ে দিল আমার মেয়ে তিশার দেখাশোনা করার জন্য। তিথি চলে যাওয়ার পর নীলার সাথে বা অন্য কারোর সাথে বেশি একটা কথা বলতাম না। যার সাথে সারাক্ষণ বকবক করতাম সে তো আর নেই। দেখতে দেখতে 5 বছর চলে যায়। আজ আমার মেয়ে তিশার জন্মদিন। তিথি বেঁচে থাকলে আজকের দিনে মেয়েকে নিয়ে কত মজা করতো। সন্ধ্যার দিকে তিশাকে নিয়ে ছাদে গেলাম। তিশাকে বললাম আকাশের দিকে তাকাতে। কেন আপু? আকাশে ওই যে দূরে তারা দেখতে পাচ্ছ, ওখানেই তোমার আম্মি থাকে। আমি তো নিচে। তিশা হয়তো নীলার কথা বলছে, কারণ নীলা কখনো বুঝতে দেয়নি তিথির অভাবটা। নিজের মেয়ে ভেবে আগলে রেখেছি তিশাকে। তবে এখনো তিথির স্মৃতিগুলো আমাকে তাড়া করে বেড়ায়। আজ তিথির ওই কথা খুব মনে পড়ছে। আমার জন্য অনেকগুলো তেঁতুলের চাটনি নিয়ে আসবে। তিথিকে নিচে পাঠিয়ে দিয়ে সিগারেট জ্বালিয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছি আর তিথির স্মৃতিগুলো একে একে মনে করছি। এমন সময় নীলা পেছন থেকে আমাকে জোরে ধরে বলল, প্লিজ ফারহান, কান্না করো না। তিথি ওপর থেকে সবকিছু দেখছে, তিথি কিন্তু রাগ করবে। তখন আলতো করে চোখের পানি মুছে ফেললাম আর এভাবেই তিথির স্মৃতিগুলোকে সাথে রেখে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। গল্পটা কেমন হয়েছে সবাই বলবেন।